আসসালামু আলাইকুম আমার গুচ্ছ পরীক্ষার্থী ছোট ভাই ও বোনেরা। আজকে আমরা একটা স্পেশাল কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে। অলরেডি আমি কিন্তু ফিজিক্সের 25-26-এর যে কোশ্চেনগুলো ছিল, তুমি যে কোশ্চেনগুলো ফেস করে আসছিলে সেই কোশ্চেনগুলো অলরেডি আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে এখন পালা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রির। এই ভিডিওতে আমার বন্ধু নাসিম আমাদের ইনস্ট্রাক্টর ছিল, পুরোটা দায়িত্ব নিচ্ছে। অর্থাৎ তোমার এখানে যে কোশ্চেনগুলো মানে বেসিক্যালি তুমি টার্গেট করবা, যেমন জগন্নাথ, চট্টগ্রাম, ঠিক আছে, এরপরে কুমিল্লা, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কোশ্চেনগুলো একটু বেশি ইম্প্যাক্টফুল হবে এবং বাকি যে কোশ্চেনগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো না, একটা গোছানো পিডিএফে কিন্তু আমরা দিয়ে দেবো। তো এই ক্লাসের দায়িত্ব সম্পূর্ণ আমি নাসিমকে দিয়ে দিচ্ছি। নাসিম বায়োলজির এবং হচ্ছে কেমিস্ট্রির মুকিত সব একসাথে মানে সমাধান করবেন, দেন আমরা একসাথে ক্লাসটা আপলোড করে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ফেলেছ এবং আমাদের সামনে 10 তারিখ আমাদের গুচ্ছ পরীক্ষা। তো এই গুচ্ছ পরীক্ষার আগে আমরা এই যে বায়োলজি তোমাদের একটা স্পেশাল ক্লাস নিচ্ছি। এটা মূলত বিগত যে ইউনিভার্সিটিগুলো পরীক্ষাগুলো হয়ে গেছে তার কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব এবং এটা করতে গিয়ে রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা অবশ্যই মাথায় রাখবা যে কোশ্চেনগুলো অলরেডি আসছে এগুলোই সাজেশন, কারণ সাধারণত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সেগুলোই হয় যেগুলো ইম্পর্টেন্ট। সো ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং তুমি যদি গুচ্ছ সর্বোচ্চ বায়োলজি কমন পেতে চাও এর কিন্তু কোনো বিকল্প নাই। আসো আমরা শুরু করে দেখি। প্রথম কোশ্চেন, যেটা খুবই একদম ইজি, নিচের কোন অঙ্গনটি কোষের শক্তি উৎপাদনকারী, তাই না? তো আসো দেখি রাইবোজোমকে কি বলে বলেন তো। রাইবোজোমকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে প্রোটিন ফ্যাক্টরি, তাই না? রাইবোজোমকে বলা হয় কি? প্রোটিন ফ্যাক্টরি। গোলজি বস্তু সাধারণত আমরা জানি এনজাইম উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। নিউক্লিয়াস, এটা কোষের মস্তিষ্ক বা ব্রেন। তাহলে মাইটোকন্ড্রিয়া, এটা মনে হয় ক্লাস আপনার 9-10 থেকে শুরু করে একদম পড়া শুরু করছেন যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়ে থাকে। তাহলে নিঃসন্দেহে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর অ্যান্সার হবে কি? মাইটোকন্ড্রিয়া। বুঝতে পারছেন? এটা খুবই সহজ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এত সহজ কোশ্চেন কি আসলে অ্যাকচুয়ালি আসে? ভাই আসে না, অলরেডি এসেছে দেখেই তো সলভ করতেছি, বুঝতে পারছো? আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মিনিমাম 40 থেকে 60% কোশ্চেন হবে একদম বেসিক থেকে, ফাউন্ডেশন থেকে। সো তোমাকে তো ভাই ফাউন্ডেশন এগুলো কমন পাইতে হবে। একটা কথা মনে রাখবা যে সহজ জিনিস কোনোভাবে ভুল করা যাবে না। যেগুলো কঠিন সেগুলো অনেকেই ভুল করবে, কিন্তু সহজ জিনিস যদি ভুল করো চান্স প্রবাবিলিটি কিন্তু একদমই কমে যাবে। আচ্ছা, তারপর দেখেন 2 নম্বর কোশ্চেন, কোনটি প্রারম্ভিক কোডন? তা আমরা তো জানি যে ভাই প্রারম্ভিক কোডন হচ্ছে কোনটি বলেন তো? AUG, তাই না? এটাকে বলা হয় থাকে স্টার্টিং কোডন, প্রারম্ভিক কোডন। এবং এর পাশাপাশি এইটাও জেনে নেবেন UAA, UAG এবং হচ্ছে UGA, এই তিনটা হচ্ছে কি? স্টপ কোডন। দেখা গেল কি হয়েছে আপনাদের, এইটা মনে করেন চিটাগং ইউনিভার্সিটিতে আসছে, তাহলে এই তিনটা কোশ্চেন দেখবেন আপনি আবার চলে আসছে কোথায়? গুচ্ছে। বুঝতে পারছেন? সো তাহলে আমরা মনে রাখবো AUG হচ্ছে কি স্টার্টিং কোডন বা প্রারম্ভিক কোডন, সূচনা কোডন, কিন্তু UAA, UAG, UGA এগুলো হচ্ছে কি স্টপ কোডন। বুঝতে পারছেন? আমরা রিলেটেড টপিকগুলো আলোচনা করে যাব। এটা প্রতি বছরই হয় যে কোডন থেকে কোশ্চেন হয়েছে, বাট দেখা গেল যে এবার এটা স্টার্ট কোডন আসছে, তখন স্টপ কোডন আসবে। দেখেন এবার পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যদি ঢুকি ভাই, দেখেন তাহলে সিনাপসিস কোথায় ঘটে? ভাই এই টপিক থেকে গুচ্ছে কোশ্চেন আবার রিপিট হবে 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 হবে, ঠিক আছে? তো কি বলছে দেখেন, আপনারা মনে রাখবেন যে জাইগোটিন, তাই না? তো জাইগোটিনে 3টা ঘটনা ঘটে, আপনারা সেটা মনে রাখবেন। জাইগোটিনে 3টা ঘটনা ঘটে, ঠিক আছে? কি কি বলেন তো? শিহাব, ঠিক আছে? তাহলে সিতে হচ্ছে সিনাপসিস, হাতে হচ্ছে হোমোলোগাস, আর বতে হচ্ছে কি? বায়োভ্যালেন্ট। মনে রাখবেন যে জাইগোটিনে শিহাব ঘটে কি? সিনাপসিস, হোমোলোগাস, বায়োভ্যালেন্ট। এবং এর সাথে সাথে প্যাকাইটিন যেটা আছে, প্যাকাইটিনে ঘটে কি? টিএস, এটা মনে রাখবেন, টিএসএস বা টিএসসি দিয়ে টেট্রাড কায়াজামা এবং হচ্ছে ক্রসিং ওভার, টিসিসি। টেট্রাড, কায়াজামা এবং কি? ক্রসিং ওভার। এই 6টা টার্মিনোলজি খুবই 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 ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয় পরীক্ষাতে। তাহলে বলেন তো জাইগোটিনে কি ঘটে? শিহাব, সিনাপসিস, হোমোলোগাস এবং বায়োভ্যালেন্ট ক্রোমোজোম অবস্থা দেখা যায়। আর প্যাকাটিনের মধ্যে পড়বেন টেট্রাড, ক্রসিং ওভার এবং কায়াজামা। খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে সিনাপসিসের কথা বলছে, তাহলে সিনাপসিস কি হবে? জাইগোটিন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই ভাই, তাহলে 4 নম্বর দেখেন পরবর্তী কোশ্চেন। দেখেন নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে? ভাইরাসকে নিষ্ক্রিয় করার জন্য সবসময় ইন্টারফেরনের কথা মনে রাখবেন ভাই, ঠিক আছে? ভাইরাস মানে ইন্টারফেরন, বুঝতে পারছেন? আমরা অনেকেই কিন্তু এই কাজটা ভুল করি, বিশেষ করে আমাদের জ্বর হয় আমরা ভুল করে অ্যান্টিবায়োটিক খাই। তো কথা হচ্ছে যে কি ধরনের জ্বর, এটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত না। এবার আপনার ভাইরাল ফিভার হয়েছে, সো এখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না, আপনি ইন্টারফেরন খাইতে হবে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল যদি জ্বর হয় তখন অ্যান্টিবায়োটিক খান, বাট অবশ্যই মনে রাখতে হবে ভাইরাস মানে হচ্ছে ইন্টারফেরনের কনসেপ্ট কিন্তু মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট আপনার জন্য এটা কনসেপ্ট। এবার দেখেন কোনটি অগ্নিশৈবাল, বানানটা এখানে ভুল আছে, এটা হবে আসলে অ্যাকচুয়ালি পাইরোফাইটা, ঠিক আছে? পাইরোফাইটা বা অগ্নিশৈবাল, তাই না? আমরা তো জানি যে লুসিফের নামক
লুসিফেরন নামক একটা কেমিক্যাল সাবস্টেন্স উৎপন্ন হয়, যা লুসিফেরেজ নামক এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে এবং তার রেড টাইট করে তারা কিন্তু কি আলো 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 সৃষ্টি করে, যেটা আমরা জোনাকি পোকার ক্ষেত্রেও দেখতে পারি, তাই না? সো অগ্নিশৈবালটা হচ্ছে কি পাইরোফাইটা। এই শৈবালের কনসেপ্টটা এটা মনে রাখবেন আপনারা। এই শৈবালে বেশ একটা ছক আছে দেখবেন শৈবালের শ্রেণীবিন্যাসে, পাইরোফাইটা, ক্রিসোফাইটা, ফিওফাইটা। ওইখানে যে সঞ্চিত খাদ্যের যে স্ট্রাকচারটা দেওয়া আছে ওটা একটু পড়ে রাখবেন, ঠিক আছে? ওখান থেকেও কিন্তু মাঝে মাঝে কোশ্চেন হয়ে থাকে আপনাদের। আচ্ছা, এবার আসেন ফার্নের কুণ্ডলিত পাতাকে কি বলে? আপনারা বলেন তো ফার্নের কুণ্ডলিত পাতাকে কি বলে? আমরা যদি ফার্নের একটা পাতা এঁকে ফেলি তাহলে পুরো বিষয়টাকে একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? নরমালি ফার্নের যে পাতা এটা এরকম হবে। তো আমরা জানি যে পুরো পাতাকে ফ্রন্ট বলে, এক একটা অংশকে পিনা বলে, এবং গোড়ায় দেখবেন এরকম একটা কুণ্ডলিত কচি পাতা থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে ক্রোজিয়ার। কি বলি? ক্রোজিয়ার। ফার্নের যে কুণ্ডলিত পাতা তাকে আমরা ক্রোজিয়ার বলবো। আর এই পাতার কনসেপ্টটা দেখে রাখেন, এখান থেকেও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আমাদের রিপিট হয় মাঝে মাঝে। যখন আপনারা এমসি গুলো সলভ করবেন চেষ্টা করবেন ওইটার রিলেটেড যে টপিক গুলো আছে বা কাছাকাছি যে টপিক গুলো আছে সেগুলো সলভ করে ফেলার, তাহলে আপনার প্রিপারেশনও হলো, প্রশ্ন ব্যাংকটা সলভ করা হলো। আচ্ছা, নগ্নবীজি উদ্ভিদে নিজের কোনটি অনুপস্থিত? বলেন তো কোনটি অনুপস্থিত? অবশ্যই চোখ বন্ধ করে গর্ভাশয়। কেন? গর্ভাশয় নাই বিধায় তো ফল উৎপন্ন হলে, মানে বীজ উৎপন্ন হয় কিন্তু বাইরে ফলের যে আবরণী সেটা উৎপন্ন হয় না। এইটা মনে হয় যে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, এটাকে একটু দেখে রাখবেন ভালো করে আপনারা। বারবারই পরীক্ষাতে আসে নগ্নবীজ উদ্ভিদে কোনটি অনুপস্থিত। কোনটি অনুপস্থিত? সবসময় মনে রাখবেন গর্ভাশয় থাকে না। এখন আপনারা কিন্তু আবার বলতেছি কোশ্চিন সহজ ভাবেন না, এটা এই ধরনের কোশ্চিনই কিন্তু ইউনিভার্সিটিতে হবে এবং আপনারা গুচ্ছ পরীক্ষাতে এই ধরনের বায়োলজি কোশ্চিনই কম পাবেন। আচ্ছা দেখেন 8 নাম্বার, উদ্ভিদের রোম বা ট্রাইকোম কোনটির অংশ? আপনারা বলেন তো উদ্ভিদের রোম বা ট্রাইকোম কার অংশ? আমরা তো জানি, তাই না? এপিডার্মিস। তো এখানে কি এপিডার্মিস আছে? নাই। তাহলে কি আছে? ত্বক। তাহলে কার অংশ? ত্বকের অংশ। সবসময় মনে রাখবেন রোম বা ট্রাইকোম যেটা সেটা হচ্ছে কি ত্বকের অংশ। এবং আপনারা জানেন এককোষী রোম, বহুকোষী রোম, তাই না? এককোষী রোম সাধারণত মূলে দেখা যায়, আর বহুকোষী রোমটা দেখা যায় কোথায় বলেন? কাণ্ডে দেখা যায়। এই কনসেপ্টটা আপনারা একটু মাথায় রাখেন। ভালো করে পড়ছেন ওই যে আপনারা সাধারণত একটা টপিক পড়ছেন, যে এই টপিকটা হচ্ছে এরকম ছিল মুক্ত এবং হচ্ছে বদ্ধ, তাই না? যে আমরা পড়ছিলাম সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়, মাঝে ক্যাম্বিয়াম থাকা না থাকা। তো সবসময় মনে রাখবেন ক্যাম্বিয়াম সাধারণত আমাদের ব্যাস বৃদ্ধিতে পরবর্তীতে সহায়তা করে। যে কোনো ক্ষেত্রে উদ্ভিদে যদি ব্যাস বৃদ্ধির কথা বলে তাহলে সেটা ক্যাম্বিয়ামের দিকে ইন্ডিকেট করবেন। আর এখান থেকে আরেকটা বিষয় যেহেতু পড়াচ্ছি বলে দিই, এই মুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয়, পৃথিবীর সকল একবীজপত্রী উদ্ভিদে বদ্ধ সমপার্শ্বীয় দেখা যায়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায় মুক্ত সমপার্শ্বীয়। আর মুক্ত বদ্ধ আবার কি বললেন না? মনে করেন এটা হচ্ছে একটা জাইলাম টিস্যু, আর আচ্ছা এটা মনে করেন পাশেরটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। তাহলে এই দুই টিস্যুর মাঝে কিছু একটা সেল থাকে, বুঝতে পারছেন? এই যে কিছু একটার মাঝে যে সেলটা থাকে এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এটাকে কি বলবো আমরা বলেন তো? ক্যাম্বিয়াম বলবো। এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আসেন বায়োলজিক্যাল কয়েন বলতে কি বোঝায়? খুব ইজি কোশ্চেন ভাই, তাই না? জৈব মুদ্রা বায়োলজিক্যাল কয়েন, সাধারণত এটিপি কে বলা হয়ে থাকে। এটিপি কে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। আমরা এই জিনিসটা মাথায় রাখবো ভাইয়া, যে নিষেকের পরে ডিম্বকোষের সময় কি বীজে রূপান্তরিত হয়, আর গর্ভাশয় ফলে বীজ। ঠিক আছে, এটা দেখে রাখবেন। এরপরে দেখেন ডিএনএ প্রতিলিপির সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কে? করে বলে রাখি, মনে করেন এটা একটা ডিএনএ এর কনসেপ্ট আলোচনা করি আমরা। ডিএনএ তে দেখি স্ট্রাকচার দেখি, তো এদের মাঝে যে হাইড্রোজেন বন্ধন আছে এই হাইড্রোজেন বন্ধনগুলোকে প্রথম অবস্থায় ভাঙতে সহায়তা করে কে? হেলিকেজ। কি? ডিএনএ হেলিকেজ এনজাইম, তাই না? সো হেলিকেজটাকে একটু মনে রাখেন আপনারা। আচ্ছা, এরপর আমরা যদি যাই পরবর্তী এমসিকিউর দিকে দেখি। আচ্ছা, কি বলছে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি দ্বারা উদ্ভাবিত উদ্ভিদকে কি বলা হয়ে থাকে? এটা অলরেডি জানি ভাই, তাই না? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে আমরা ট্রান্সজেনিক বা জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়ে থাকে। তাহলে বলেন তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি দ্বারা উৎপাদিত উদ্ভিদকে আমরা কি বলবো? ট্রান্সজেনিক বা জিএমও ফসল। ঠিক আছে, সাধারণত বিটি বেগুন, বিটি কটন, বাংলাদেশে এরকম অনেক উদ্ভিদ কিন্তু আছে ট্রান্সজেনিক। বাংলাদেশে এই জিএমও ফসল অনুমোদনটা পাওয়ার পর থেকে খুব দ্রুত গতিতে সাধারণত আমাদের যারা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, আপনারা যারা অলরেডি কৃষিগুচ্ছ পরীক্ষা হয়ে গেছে এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু এটা নিয়ে ভালো কাজ করতেছে। বিশেষ করে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাও, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি সাও, সিলেট এগ্রিকালচার, এছাড়া হাজীদানের রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ, এরা প্রত্যেকে এটা নিয়ে কাজ করতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এছাড়া তো বিনা বাড়ি টাড়ি তো আছেই ভাই বার কাছে। আচ্ছা, এবার পরে আসেন দেখেন নিম্নের কোনটি সঠিক নয়। তো আমরা আসলে দেখি, দেখেন তো কেঁচো, তো কেঁচো কি? নেফ্রিডিয়া, এটা কিন্তু একদমই সঠিক। এদের কেঁচো রেচনাঙ্গের নাম কি বলেন তো? নেফ্রিডিয়া, তাই না? আচ্ছা, চিংড়ির যে গহ্বর হিমশিল, এটাও সঠিক।
তারা মাছের মধ্যে পানি সংবহন তন্ত্র, হ্যাঁ 11 নম্বরটা পর্বে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে কি উল্লেখযোগ্য পানি সংবহন তন্ত্র আছে। তো গোল কৃমি না ভাই, শিখাকোষ হচ্ছে চ্যাপ্টা কৃমি বা প্লাটিহেলমিনথেসিসের একটা বৈশিষ্ট্য, তাই না? প্লাটিহেলমিনথেসিসের একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার হচ্ছে যে এদের যে রেচনাঙ্গ সেটা হচ্ছে কি ফ্লেম সেল বা শিখাকোষ যুক্ত। এটা হবে অ্যান্সারটা হবে কোনটা বলেন তো? ডি অ্যান্সার করবেন। কি অ্যান্সার করবেন? ডি নাম্বার, এটা হচ্ছে ভুল। সঠিক বাকি তিনটা সঠিক, বাকি তিনটাই সঠিক, কিন্তু ভুল হচ্ছে কোনটা? এইটার, এটা হবে অ্যান্সার। আর আপনারা এই ধরনের কোশ্চেন একটু বেশি অ্যালার্ট হবেন কেন? কারণ এই সব সময় এই যে এই প্রবলেমগুলো বেশি আমিও পড়তাম যখন স্টুডেন্ট ছিলাম, যে কোনটি সঠিক কোনটি সঠিক নয়, হ্যাঁ, আবার হচ্ছে কোনটি ভুল নয়, হ্যাঁ কোনটি সঠিক, এই সমস্যাগুলো, কারণ আপনি ভুল দেখে অ্যান্সার করে ফেলছেন যে ভুল। সো একবার দিয়ে ফেলার পরে কিন্তু আর রিকভার করার কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন, নিম্নোক্ত কোনটি অগ্ন্যাশয় কর্তৃক নিশ্চিত হয়, নিশ্চিত নয়? এই যে দেখেন আবার একটা প্রবলেম, নিশ্চিত বললে তো একটা প্রবলেম ছিল, কিন্তু নয় বলেছে, তখন বলেন কোনটা হবে? তো আপনারা মনে রাখবেন যে সাধারণত কোলাজিনেজ, এই কোলাজিনেজটা উৎপন্ন হয় না এখান থেকে, ঠিক আছে? আমাইলেজ, ট্রিপসিন, লাইপেজ তিনটে উৎপন্ন হবে। এটা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম, এটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম, আর এটা হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম, ঠিক আছে? আর একটা বিষয় একটু আপনারা এই মুখের মধ্যে যে শর্করা পরিপাককারী এনজাইম আছে, এই টায়ালিনের বানানটা একটু খেয়াল করে রাখবেন, টায়ালিন, ঠিক আছে? টায়ালিন, ওকে? টায়ালিনের এই আপনাদের এনজাইম মনে রাখলে সহজ ছন্দ দিয়ে আমরা মনে রাখতাম টা মা মাসলাম দিয়ে আর কি। সো এখন ওটার দিকে যাইতেছি না, এখন কোলাজিনেজটা হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা বলেন তো? কোলাজিনেজ। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, দেখেন হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে? আমরা তো জানি তাই না, আমাদের যে হৃৎপিণ্ড আছে ভাইয়া, হৃৎপিণ্ডের চারটা যে অংশ, ডান এট্রিয়াম, বাম এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, এই ডান এট্রিয়ামের এই জায়গায় আমাদের ডান এট্রিয়ামে আছে সাইনোয়াট্রিয়াল নোড বা এসএএন বা প্রাকৃতিক পেসমেকার, তাই না? তাহলে কি বলেছে, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটাকে? সাইনোয়াট্রিয়াল নোড। সাইনোয়াট্রিয়াল নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, ওকে? আর রিজার্ভ পেসমেকার বলা হয় এভিএন কে, মনে রাখবেন এইটা, এভিএন কে রিজার্ভ পেসমেকার বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর আসে নিম্নের কোন চক্রে ইউরিয়া? আমরা তো জানি ভাইয়া, তাই না, যে সাধারণত আমাদের যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে NH2 COOH, উল্টো হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই, এদিকে দেখলে ওটা প্রবলেম হয় না। আচ্ছা, এই যে অ্যামিনো অ্যাসিড আছে ভাইয়া, তো অ্যামিনো অ্যাসিড থেকে যদি আমরা অ্যামিন মূলককে অপসারণ করি, কাকে অপসারণ করি বলেন তো? অ্যামিন মূলককে যদি অপসারণ করি, NH2, তাহলে COOH প্লাস হচ্ছে NH2। তাহলে এই যে আমরা যদি অ্যামিন মূলক অপসারণ করি, তাহলে এই যৌগটার নাম কি বলেন তো? এই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। কি বলেন তো আপনারা? কিটো অ্যাসিড, বুঝতে পারছেন? পরবর্তীতে এই যে অ্যামিন মূলক আছে, NH2 আছে, এই NH2 মানে হচ্ছে অ্যামিন মূলকের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, যুক্ত উৎপন্ন হয় NH3, তাই না? পরবর্তীতে NH3 আমাদের হচ্ছে কার সাথে বলেন তো? কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে তৈরি করে ইউরিয়া, এবং চক্রের হচ্ছে অরিনিথিন। যদিও বিষয়টা একটু মনে রাখবেন, এই প্রক্রিয়াটা ডিঅ্যামিনেশন, এবং এই প্রক্রিয়াটা পুরোপুরি যকৃতে সংঘটিত হয়, লিভারে। তাহলে বলেন তো এই প্রক্রিয়াটা পুরোপুরি কোথায় সংঘটিত হয়? যকৃত বা লিভারে। কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে যকৃত বা লিভারে সাধারণত এই অরিনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। তাহলে আশা করছি আমাদের এই কোশ্চেনটা নিয়ে সমস্যা নাই, ঠিক আছে? অরিনিথিন চক্র, যদি বানানটা এখানে ভুল আছে তোমরা একটু ঠিক করে নিবা, ঠিক নাই? একটি মানব মস্তিষ্কে কত বিলিয়ন নিউরন থাকতে পারে? এই যে ভাইয়া, এটা আসলে অ্যাকচুয়ালি এটা অ্যান্সার সমস্যা আছে ভাই, এটা 100 বিলিয়ন হবে, ঠিক আছে? অ্যান্সারই নাই ভাই, 100 বিলিয়ন, ঠিক আছে? এই কনসেপ্টটা একটু ঠিক করতে হবে আমাদের, সেটা হচ্ছে 100 বিলিয়ন, ওকে? এই কনসেপ্ট একটু মনে রাখেন যে মানব মস্তিষ্কে কত বিলিয়ন নিউরন থাকে, তাই না? 100 বিলিয়ন নিউরন থাকে। আচ্ছা, এরপরে আসেন রক্তরসে কোন অ্যান্টিবডি সর্বোচ্চ পরিমাণে? ইমিউনোগ্লোবিন জি, তাই না? আমরা এটা সর্বোচ্চ পরিমাণে পেয়ে থেকে আমাদের রক্তে ইমিউনোগ্লোবিন জি, তাই না? এই অ্যান্টিবডির কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিন, কোনটা কোথায় থাকে, কোনটা কত পরিমাণে থাকে, কোনটা বেশি কোনটা কম, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সক্রিপশন সংঘটিত হয় সাধারণত প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে। সবসময় মনে রাখবেন যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংঘটিত হয় প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে, ওকে? এরপর আসেন হোমোলোগাস ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাশে অবস্থিত দুই বা ততোধিক বিকল্প রূপের জিনের উপস্থিতিকে কি বলা হয়ে থাকে? সন্তানটাকে অ্যালিল বলা হয়ে থাকে, অ্যালিল, তাই না? হোমোলোগাস ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাশে অবস্থিত দুই বা ততোধিক বিকল্প জিনের উপস্থিতিকে বলা হয়ে থাকে অ্যালিল। এই বিষয়টা একটু মাথায় রাখেন। এরপর আসেন পতঙ্গের রক্তকে সাধারণত কি বলা হয়ে থাকে? পতঙ্গ রক্তকে আমরা তো জানি একটু আগে যে হিমোসিল, তাই না ভাই? আর্থ্রোপোডা পর্বে যত প্রাণী আছে তাদের রক্তকে আমরা একসাথে ডাকবো হচ্ছে হিমোসিল নামে। কত নামে, কি নামে বলেন তো? হিমোসিল নামে। এই বিষয়টা একটু মাথায় রাখেন। এবার আসেন আদিকোষে কোন ধরনের আবর্জন পাওয়া যায়? আমরা তো জানি যে আদিকোষে পাওয়া যায় 70s, আর প্রকৃত কোষে পাওয়া যায় সাধারণত 80s, তাই না? এস হচ্ছে কি ভেদবার্গ ইউনিট, তাই না? বা অদক্ষিপণ গুণাঙ্ক। সাধারণত আদিকোষ 70s এবং প্রকৃত কোষ হচ্ছে 80s। আচ্ছা, যকৃতের সিরোসিসের, আচ্ছা এটা আসলে অ্যাকচুয়ালি কোশ্চেনটাই সমস্যা। আচ্ছা, পরে কোশ্চেনে যাই।
দেখো এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আসি তাহলে কি বলছে দেখো, মানুষের দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোনটি? আচ্ছা মনে রাখবেন সবসময় রক্তচাপে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, এটা ভদ্রলোক করে, ইনসুলিনও করে না, গ্লুকাগনও করে না, থাইরক্সিনও করে না। আচ্ছা তাহলে এডিএসটা মনে রাখবো আমরা। এরপরে আসি দেখো টিস্যু কালচার জনক বলা হয় কাকে? গটলিব হ্যাভারল্যান্ডকে সাধারণত টিস্যু কালচার জনক বলা হয়ে থাকে, তাই না? গটলিব হ্যাভারল্যান্ড। কার্ল নাগেলি কি করছিল বলেন তো? কার্ল নাগেলি কোষঝিল্লি আবিষ্কার করছিল, তাই না? এইচ.জে. সিঙ্গার, ওনার তো বিখ্যাত মডেল আছে ফ্লুইড মোজাইক মডেল, তাই না? তারপরে স্টিফেন হেলস, তাই না, উনাকে শারীরবিদ্যার জনক বলা হয়ে থাকে, এটা তো আমরা অলরেডি বিষয়টা জানি। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা ভাইয়া বলেন তো? এই নাম্বারটা, গটলিব হ্যাভারল্যান্ড। আচ্ছা এরপরে দেখো ফ্রাস্টাস, তাই না, বিখ্যাত বিজ্ঞানী থিওফ্রাস্টাস। আর প্লান্টারাম, সবসময় এটা প্রথম দিকের একটা গ্রন্থ, যেহেতু একটা ল্যাটিন ভাষায় রচিত একটা গ্রন্থ, তাই না? অ্যারিস্টটলের ছাত্র সেই বিখ্যাত থিওফ্রাস্টাস, তিনি। তাহলে আমরা প্রশ্ন করি ডি হিস্টোরিয়া প্লান্টেরিয়াম গ্রন্থের প্রণেতাকে? অ্যান্সার হচ্ছে থিওফ্রাস্টাস। ভারসাম্য ও সমন্বয় নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? কোন অংশ বলেন তো? সাধারণত সেরেব্রাম হবে অ্যান্সার, সেরেবেলাম, তাই না? সেরেব্রাম অংশটা আমাদের হচ্ছে যে এটার অ্যান্সার। এরপরে আসে দেখেন পরপরাগায়ন ঘটে কোন উদ্ভিদে? সাধারণত মনে রাখবেন যে পরপরাগায়ন ঘটে সাধারণত শিমুল উদ্ভিদে, তাই না? সরিষাতে স্বপরাগায়ন, ধুতুরাতে স্বপরাগায়ন, বরবটিতে স্বপরাগায়ন, তাহলে শিমুলে ঘটবে কি? পরপরাগায়ন ঘটবে, ঠিক আছে? আচ্ছা এরপর আসলে কোনটি জলজ ছত্রাক? আচ্ছা কোন ছত্রাকটি হচ্ছে জলজ ছত্রাক, ঠিক আছে? তো স্যাপ্রোলেজিনিয়া নামক যে শৈবালটা আছে এটা হচ্ছে কি? একটা জলজ শৈবাল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা জলজ শৈবাল, ঠিক আছে? এরপরে আসেন দেখেন কোনটি জটিল টিস্যু? তাহলে আমরা তো জানি সরল টিস্যু তিন প্রকার, প্যারেনকাইমা, কোলিনকাইমা, স্টেলকাইমা। জটিল টিস্যু তাহলে হচ্ছে এখানে কি বলেন তো? জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে জটিল টিস্যু। আচ্ছা তারপর যদি দেখি প্রোটিন সংশ্লেষের জন্য কোনটি প্রযোজ্য? আমরা জানি রাইবোজোম, এমআরএনএ এবং টিআরএনএ। রাইবোজোম, এমআরএনএ এবং হচ্ছে টিআরএনএ কনসেপ্ট। আচ্ছা এরপরে দেখেন ম্যালাকোলজি, আমরা তো জানি যে সাধারণত শামুক বিজ্ঞান বা ঝিনুক বিজ্ঞানকে বলা হয় কি? ম্যালাকোলজি। তাহলে ম্যালাকোলজিতে কোন বিষয় আলোচনা করা হয়ে থাকে? শামুক বা ঝিনুক বিষয়ে। আচ্ছা শিখা কোষ কোন পর্বে প্রাণী, তাই না? ফ্ল্যাট ওয়ার্ম সাধারণত চ্যাপ্টা কৃমি, তাহলে শিখা কোষ বা ফ্লেম সেল সাধারণত চ্যাপ্টা বা ফ্ল্যাট ওয়ার্মের মধ্যে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা কোন অণু মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে থাকে? আমরা জানি যে অ্যান্টিবডি, আর অ্যান্টিবডি কেমিক্যালি সাধারণত ইমিউনোগ্লোবিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ইমিউনোগ্লোবিন দ্বারা, ঠিক আছে? এরপর আসলে কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? সাধারণত আমরা জানি যে রেনিনের কাজ তো আমরা জানি, ওটা তো সাধারণত পরিপাকে সহায়তা করে। ইনসুলিন, এটা আমাদের রক্তের গ্লুকোজকে কষে নিয়ে যায়, ডায়াবেটিস প্রতিরোধ করে। অ্যানজিওটেনসিনোজিন আমাদের সাধারণত রক্তচাপের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। আর অ্যালডোস্টেরন, এটা আমাদের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাহলে অ্যালডোস্টেরন সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঘাস ফড়িংয়ের শ্বসনাঙ্গে পরিবহন, এটা একটু মুখস্থ রেখো, বেশি বোঝার দরকার নাই। সাধারণত সরাসরি ব্যাপন কলাতে মানে কোষের মধ্যে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়াতে। এরপর আসেন ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলা হয়ে থাকে? ভাইটাল ক্যাপাসিটি। তাহলে মনে রাখবেন ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। কোন ব্যাকটেরিয়া সমুদ্রে পেট্রোলিয়াম বিয়োজনে সহায়তা করে? সেডুমোনাস অরিজিনাসা, সেডুমোনাস অরিজিনোসা, দেখে রাখবেন এই কনসেপ্টটা। এরপরে আসেন দেখেন সাইকাস এর কোরোলয়েড মূলে কোনটি পাওয়া যায়? নস্ট্রক এবং অ্যানাবেনা। নস্ট্রক অ্যানাবেনা কোথায় আছে? সি নাম্বারে, নস্ট্রক এবং হচ্ছে কি? অ্যানাবেনা। আচ্ছা এরপরে আসেন দেখেন কোন রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে হাইড্রা নেমাটোসিস থলের ভিতর থেকে অবিশ্রমিক চাপ বাড়ে এবং ওই যে সূত্রকটা বের হয়ে থাকে, তাই না? পলিঅগ্লুটালিন, সি নাম্বারটা দেখে রাখবেন। আচ্ছা এরপরে আসেন মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিন পাওয়া যায়? মায়ের দুধে সবসময় ইমিউনোগ্লোবিন এ, ঠিক আছে? ইমিউনোগ্লোবিন এ পাওয়া যাবে, ঠিক আছে? এরপর দেখেন ডিএনএ এর একটি হেলিক্সের অনুক্রমে এ টি জি সি থাকে, তাহলে এর পরিবর্তে কি বসবে? ইউ, টির পরিবর্তে কি বসবে? এ, জির পরিবর্তে কি বসবে? সি, সির পরিবর্তে কি বসবে? জি। তাহলে এটা কোথায় আছে? ইউ এস সি জি, ঘ নাম্বার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এগুলো তো সহজ, তাই না ভাই? সাধারণত ডিএনএ থেকে আরএনএ করার সময় এর পরিবর্তে, মানে ধরেন এই যে ইউ, ইউ পরিবর্তে কি এ বসাইছে, এর পরিবর্তে কি বসা উচিত ছিল? সাধারণত এই দেখেন এ, এর পরিবর্তে কি বসানো উচিত ছিল? টি, তাই না? ডিএনএ, ডিএনএ, কিন্তু আরএনএ করছে তখন ইউ হয়ে গেছে। এবার আসেন কোনটি কানেকটিভ ফসিল? আর্কিওপটেরিক্স। নাম কি বলেন তো? আর্কিওপটেরিক্স, এটা মনে রাখবেন। এরপরে আসেন এইচআইভি ভাইরাস মূলত কোন কোষকে আক্রমণ করে? এটা আমাদের টি সেলকে অ্যাটাক করে, বুঝতে পারছেন? আমাদের লিম্ফোসাইটস টি সেলকে অ্যাটাক করে। আচ্ছা রুই মাছের প্রাকৃতিক জিন ব্যাংক বলা হয় কোনটিকে? আমরা তো জানি, তাই না, যে বাংলাদেশের যে হালদা নদী, তাই না, আমাদের যে বাদামতলি বান্দরবনে সে অঞ্চল থেকে বিখ্যাত সেই নদী হালদা নদী, তাই না? দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র সেই হালদা নদী। আচ্ছা এরপর যদি আমরা দেখি ভাইয়া শ্বসনের কোন ধাপে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে? আচ্ছা এখন দেখেন আমরা জানি যে সাধারণত গ্লাইকোলাইসিসটা এই ক্ষেত্রে অক্সিজেন থাকা না থাকা কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে? অক্সিজেন থাকলেও ঘটে, না থাকলেও ঘটে, অনুপস্থিতিতে ঘটে। আচ্ছা
এরপরে দেখেন শ্বেত রক্তকণিকাতে হেপারিন উৎপন্ন করে কে? এই জিনিসটা একটু ঠিক করে নিন, ঠিক আছে? বেসোফিল দুটো জিনিস উৎপন্ন করে, একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। হেপারিন এবং কি হিস্টামিন। হেপারিনের কাজ কি? রক্ত তারলতা বজায় রাখা, আর হিস্টামিনের কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে মনে রাখবেন আপনারা যে বেসোফিল তৈরি করা হচ্ছে হেপারিন। তাহলে হেপারিনটা তৈরি করে কে বলেন তো? বেসোফিল। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপর আসেন জিফয়েড প্রসেস, তাই না? জিফয়েড প্রসেসটা কোথায় থাকে বলেন তো আপনারা? জিফয়েড প্রসেসটা কোথায় থাকে? জিফয়েড প্রসেস এই যে বক্ষস্থি চক্রে, যে বক্ষস্থি চক্রে ক নাম্বার? এই নাম্বার, তাই না? এই যে আপনাদের যে স্ট্রাকচারটা যদি খেয়াল করে দেখেন, এই যে ছোট্ট একটা অংশ থাকে, তাই না? স্টারনামের ক্ষেত্রে এই যে জিফয়েড প্রসেসটা, বুঝতে পারছেন? তাহলে বক্ষস্থি চক্রে যে আমাদের স্টারনামের মধ্যে থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই তাহলে দেখেন ব্যক্তি বা জাতিজনিত পুনরাবৃত্তির কথা কে বলেছেন? আর্নেস্ট হেকেল করেছেন, আর কেউ না ভাই, হেকেল সাহেব করছেন। আচ্ছা, এরপরে আসি, মৌচাকের ফাটল ও ছিদ্র মেরামতের কাজে ব্যবহৃত হয় কি? প্রোপোলিস। এইটা তোমরা একটু মনে রাখবা, হ্যাঁ? এটা একটু মনে রাখো, তো মুখস্থ রাখো, এটা সাধারণত অ্যাভেলেবলি কোশ্চেনটা আসে না খুব একটা। আচ্ছা, তারপরে কি বলছে? সায়ানোসাইট নামক কোন প্রাণীতে কোষটা দেখা যায়? তাহলে কি বলছে আপনার দেখি 30 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে সায়ানোসাইট নামক কোষ কোন প্রাণীতে দেখা যায়। খুবই একটা কঠিন কোশ্চেন, সাধারণত আমাদের খুব একটা এরকম আসে না সাইকোন, ঠিক আছে? এটা একটু দেখে রাখবেন এবং মনে রাখবেন আপনারা। এবার আসেন, এক সূত্রক ডিএনএ ভাইরাস পাওয়া যায় কোথায়? বলেন, এক সূত্রকটা পাওয়া যায় সাধারণত কলিফাজে, তাই না? এই যে কলিফাজের কথা মনে আছে আপনাদের, দেখে রাখবেন। এটা এক সূত্রক ডিএনএ কারা, দ্বিসূত্রক ডিএনএ কারা, এটা দেখে রাখেন একটু। এবার আসেন, কোষ বিভাজনে কোন ধরনের টেট্রাড অবস্থা তৈরি হয়? আমরা কিন্তু অলরেডি কিন্তু টেট্রাডের কনসেপ্টটা পড়ে আসছি, তাই না ভাই? যে টিসিসি টেট্রাড ক্রসিং ওভার কায়াজামা প্যাকাইটিনের মধ্যে, তাই না? প্যাকাইটিনের মধ্যে দেখে আসছিলাম আমরা কনসেপ্টটা। এরপরে দেখেন ভাই, অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হয়ে থাকে? অস্বাভাবিক হৃদস্পন্দনকে অ্যারিথমিয়া বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? অ্যারিথমিয়া বলা হয়ে থাকে। নিষেক ঘটে, বহির্নিষেক সবসময় মাছে ঘটে। কোথায় ঘটে বলেন তো? মাছ। অধিকাংশ জলজ প্রাণী, ব্যাঙ ছাড়া সব প্রাণীতে ঘটে, তবে কাতল মাছটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, বুঝতে পারছেন? আচ্ছা, কোষের ভিতর জিন কার্যের একক হলো কি বলেন তো? তাহলে জিন কার্যের একক কে বলেন তো? কখনোই না রিকম্বিনেশন একক হয়, মিউটেশন একক মিউটন, রেপ্লিকেশন একক রেগুলার সিস্টন। অ্যান্সার হচ্ছে কোনটি বলেন তো? সিস্টন, ঠিক আছে? এরপরে আসেন, ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষীর ক্ষেত্রে কোনটি মিথ্যা? তো আমরা একটু জায়গাটা দেখি, জিন কার্যের একক কোনটি বলেন তো? জিন কার্যের একক হচ্ছে কোনটি? সিস্টন, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা যাই ভাই, দেখেন ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষীর ক্ষেত্রে কোনটি মিথ্যা? সেটা হচ্ছে স্ক্লেরা উপস্থিত থাকে। সাধারণত আমরা জানি যে স্ক্লেরা সাধারণত মানুষের চোখে থাকে, ঘাস ফড়িং এর চোখে থাকে না। এরপর যদি দেখেন, সাইকাস উদ্ভিদের শস্য কোন ধরনের, তাই না? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড। আমরা জানি যে সাইকাসের যে শস্য সেটা সবসময় হ্যাপ্লয়েড হবে। কি হবে ভাইয়া? হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। আচ্ছা, কোষ বিভাজনের সময় ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে আমরা কি বলি? আমরা জানি যেটা কম কুণ্ডলিত এবং সক্রিয় সেটা হচ্ছে ইউক্রোমাটিন, আর যেটা বেশি কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন। কি ক্রোমাটিন? হেটারোক্রোমাটিন। এরপরে দেখেন, ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রে ডিপ্লয়েড দশা কোনটি, তাই না? ক্রিপ্টোজয়েড না সবগুলো। এখানে উসিস্ট হবে ডিপ্লয়েড দশা, মাত্র দুইটা, উকিনেট উসিস্ট তোমরা দেখে রাখবা, ঠিক আছে? দেখে নিও ম্যালেরিয়া চক্রে যে ডিপ্লয়েড দুইটা। আচ্ছা, এটা একটু শব্দটা মিসিং হয়ে গেছে, এটা অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি মালভেসি। মালভেসি, বুঝতে পারছেন? তো মালভেসি করতে সাধারণত আমরা জানি বৃত্তাংশ কয়টি? 6টি। আচ্ছা, এরপরে দেখেন, নিম্নের কোন উদ্ভিদের নীল বর্ণ? আমরা তো জানি যে নীল বর্ণের জন্য দায়ী হচ্ছে ফাইকোসাইনিন। কি সাইনিন? ফাইকোসাইনিন। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা বলেন? ফাইকোসাইনিন তো নাই, ফাইকোবিলিন সি দেবেন অ্যান্সার এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আপনারা, নিচের কোনটি মাইক্রোমৌল? আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম, সালফার, ফসফরাস। আচ্ছা, আয়রন নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, এটাকে আয়রন করবেন আপনারা। আয়রন মাইক্রোমৌলের মধ্যে পড়ে গেছে 9টা হিসাব করলে। আচ্ছা, আর্থ্রোপোডা পরের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি? এই রেচন অঙ্গটা বারবার পরীক্ষাতে আসবেই। এই যে শিখাকোষ একটা রেচন অঙ্গ, তারপর নেফ্রিডিয়া, ম্যালপোজিয়ান নালিকা, ম্যালপোজিয়ান বডি। আর্থ্রোপোডার ম্যালপোজিয়ান বডি নালিকা, ঠিক আছে? শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেস, কার বলেন তো? প্লাটিহেলমিনথেস। নেফ্রন কোথায়? কর্ডাটাদের। আর নেফ্রিডিয়া কার বলেন? নেমাটোডা, তাই না? দেখে রাখবেন এইটাও। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের বলেন তো? এখানে অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের? ম্যালপোজিয়ান নালিকা। আর্থ্রোপোডা হচ্ছে ম্যালপোজিয়ান নালিকা। এরপর আসেন, রুই মাছের দেহের অংশ নয় কোনটি? স্বাভাবিকভাবে 3টি, মাথা, দেহ এবং লেজ। তাহলে অ্যান্সার হবে কোনটা? বক্ষ তার দেহের অংশ নয়। আচ্ছা, এরপর আসেন, মানবদের কোন অঙ্গটি রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে
সংরক্ষণ করে, নাম হচ্ছে যকৃত। তাহলে যকৃত অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সংরক্ষণ করে। আচ্ছা, এরপর আসেন হিমে লৌহর পরিমাণ কত? লৌহ সাধারণত 33.3%। ঠিক আছে, লৌহ, এটা তো একদম মুখস্থ বিষয় ভাই, বোঝানোর কিছু নাই, যেটা বুঝাবো তোমাকে আমি। আচ্ছা, কোন অস্থিতে গ্লেনার্ড গহ্বর দেখা যায়, তাই না? গ্লেনার্ড গহ্বর কোথায় দেখা যায় বলেন? আমাদের এই যে হিউম্যানাসের মাথাটা থাকে গ্লেনার্ড গহ্বরে, তাহলে এটা কি বলেন? একটা হচ্ছে কি স্ক্যাপুলা, আর একটা হচ্ছে ক্লাভিকল। তাহলে স্ক্যাপুলা আছে, এই যে স্ক্যাপুলা আছে, তাহলে এখানে থাকে গ্লেনার্ড গহ্বর, তাই না? এটা ভালো করে মনে রাখতে হবে ভাই, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কোনো সময় রিপিট হতে পারে আবার। আচ্ছা, নিম্নের কোনটি বাহুর অংশ? বাহু মানে যে অংশকে বুঝাচ্ছে, তাই না? তাহলে বলেন তো আসলে কে এখানে টার্সাল, মেটাটার্সাল? না, মেটাটার্সাল হবে না, টিবি, এটা আসলে কার্পাল, এটা বানানটা ভুল আছে, এটা কার্পাল হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে কার্পাল, কার্পাল, এটা হচ্ছে বাহুর অংশ। এরপরে আসি আমরা, উদ্ভিদের অ্যাপিকাল ডমিনেন্স কোন হরমোন নিয়ন্ত্রণ করে? আমরা জানি ভাই অ্যাপিকাল ডমিনেন্স অক্সিন, এই অক্সিনের কাজটা পড়ে রাখবেন। অ্যাপিকাল ডমিনেন্সে বারবার আসে 9 অধ্যায় বোটানি 9 এর মধ্যে। হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধাকে কি বলা হয়ে থাকে? খুবই সহজ আছে, সিনাপসিস, তাই না ভাই? জোড় বাঁধার প্রক্রিয়ার নামই হচ্ছে সিনাপসিস। জোড় বাঁধা অবস্থাকে আমরা বায়োভ্যালেন্ট বলি। আচ্ছা, এরপরে দেখেন টিকা উৎপাদনে যা করা হয় কোন প্রযুক্তি? জীব প্রযুক্তির মাধ্যমে টিকা উৎপন্ন করা হয়ে থাকে, জীব প্রযুক্তি, টিস্যু কালচার তো হবে না। এরপর আসি, নিচের কোনটি কোষের অর্ধভেদ্য পর্দা দ্বারা নিয়ন্ত্রিত হয় না? সাধারণত ব্যাপন, ব্যাপনের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন পড়ে না। আচ্ছা, উদ্ভিদ কোন টিস্যু খাদ্য পরিবহন করে? আমরা জানি জল পরিবহন করে জাইলেম, ফুড পরিবহন করে ফ্লোয়েম। অর্থাৎ জল মানে পানি, পানি পরিবহন করে কে? জাইলেম, আর ফুড মানে কি? খাদ্য, খাদ্য পরিবহন করে কে? ফ্লোয়েম। আচ্ছা, এরপরে আসেন, মানবদেহে পানি ও লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? পানি লবণের পরিমাণ সবসময় নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন, মনে রাখবেন অ্যালডোস্টেরন। ঠিক আছে, এরপরে আসেন ভাইয়া, নিচের কোনটি ডিএনএ ভাইরাস? নিচের কোনটি ডিএনএ ভাইরাস? এটা তোমরা একটা কাজ করবা ভাইয়া, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস একটা ছক করে ফেলবা। এই কোশ্চেন বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়, কোনটি ডিএনএ কোনটি আরএনএ। তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করে দরকার পড়বে না। তোমরা অবশ্যই ক্লাস শেষ করেই, যেহেতু তোমাদের আমরা জিএসটির একটা ক্লাস নিচ্ছি এবং তোমাদেরকে আমরা জিএসটির কোশ্চেন ব্যাংক নিয়ে একটা পুরো যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাগুলো হয়ে গেল তার কোশ্চেনগুলো আমরা সলভ করে দিচ্ছি এই বছরেরই। সো তোমরা এইটা আজকে এখনই ক্লাস শেষ করতে করতে তোমরা ডিএনএ এবং আরএনএ ভাইরাসের এই কনসেপ্টটা কিন্তু অবশ্যই পড়বেন। আচ্ছা, এরপরে দেখেন, কোন রক্তকণিকা দেহের অভ্যন্তরে রোগ জীবাণু ভক্ষণ করে? মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। সাধারণত মানব দেহে দুইজন এটা করে, এটাকে আমি নিম বলি। নিম মানে হচ্ছে নিউট্রোফিল আর মনোসাইট। এখানে কোনটা অ্যান্সার আছে? মনোসাইট। তাহলে মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। এরপরে দেখেন, আমরা পরবর্তীতে দেখেন, কোন পর্বের প্রাণীতে প্রকৃত ট্যাগমাটা পাওয়া যায়? ট্যাগমাটার কথা যদি চলে আসে কখনো, তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে আর্থ্রোপোডা। ট্যাগমাটা মানে হচ্ছে আর্থ্রোপোডা, ট্যাগমাটা পাওয়া যায়, এটা আমরা জানি যে আর্থ্রোপোডা পর্বে ট্যাগমাটা পাওয়া যায়। ঠিক আছে, এরপর যদি আমরা আসি, দেখেন কোনটি আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু? ঠিক আছে, অর্ধ স্বনির্ভর অঙ্গাণু, দুইটা অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে কি বলেন তো ক্লোরোপ্লাস্ট, মানে প্লাস্টিকের কথা বলা হয়েছে। সো যেহেতু এখানে অপশনে ক্লোরোপ্লাস্ট আছে, সো ক্লোরোপ্লাস্ট, এটা ছাড়াও কি মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যান্সার হতে পারে। আচ্ছা, এবার দেখেন, দেহের কোন অংশে অ্যাম্পুল অফ ভ্যাটার উন্মুক্ত? আমরা জানি এটা উন্মুক্ত সন্তর ডিউডেনামে। কোথায় বলেন তো? ডিউডেনামে, অ্যাম্পুল অফ ভ্যাটার, তাই না? আচ্ছা, এবার দেখেন, সাইকাসের কোলয়েড মূলের শৈবাল স্তরটি কোথায় অবস্থান করে? মধ্য কর্টেক্স। কোথায়? এই যে মধ্য কর্টেক্স এর মধ্যে অবস্থান করে। আচ্ছা, এরপরে দেখেন, নিচের কোনটিকে হৃদপিণ্ডের পেসমেকার বলা হয়? সাইনোয়াট্রিয়াল নোড। এই কোশ্চেনটা একটু আগে রিপিট আমরা দেখলাম, তাই না? সাইনোয়াট্রিয়াল নোড। আচ্ছা, এবার দেখেন, কোন চক্রের কোন দশায় হিস্টোন প্রোটিন উৎপন্ন হয়? সাধারণত এইচ দশাতে হিস্টোন প্রোটিনটা উৎপন্ন হয়। এরপর আসেন, কোন ধরনের পুষ্পবিন্যাস প্রান্ত পুষ্পিকা এবং মধ্য পুষ্পিকা থাকে? ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম, তাই না? যে আপনাদের মধ্য পুষ্পিকা, প্রান্ত পুষ্পিকা। আচ্ছা, এরপর আসেন, ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষের কোন অংশ লেন্সের মতো কাজ করে? সাধারণত আমরা জানি যে কর্নিয়াটা লেন্সের মতো কাজ করে। কোনটা বলেন তো? কর্নিয়াটা। এবার দেখেন, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে কোন হরমোন ক্ষরিত হয়? এরিথ্রোপয়েটিন। আর যখন এরিথ্রোপয়েটিন উৎপন্ন হবে, বেশি বেশি রক্ত উৎপন্ন হবে। কারণ আমরা জানি ভাইয়া, মনে রাখবেন, মনে রাখবেন, পোয়েসিস মানে হচ্ছে উৎপন্ন করার প্রক্রিয়া। এরিথ্রোপোয়েসিস মানে কি? লোহিত রক্তকণিকা উৎপন্ন করার প্রক্রিয়া। লিউকোপোয়েসিস শ্বেত রক্তকণিকা উৎপন্ন করার প্রক্রিয়া। থ্রম্বোপোয়েসিস অনুচক্রিকা উৎপন্ন করার প্রক্রিয়া। এই পোয়ে মানে হচ্ছে উৎপন্ন করা, আর টিন মানে কি? প্রোটিন। তাহলে এরিথ্রো মানে কি? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা উৎপন্ন করার প্রোটিন হচ্ছে এরিথ্রোপয়েটিন। এভাবে একটু ভেঙে ভেঙে পড়েন। এবার দেখেন, কোন ব্যাকটেরিয়া ধানের ব্লাইট রোগ সৃষ্টি করে? ব্লাইট রোগ সাধারণত জ্যানথেমোনাস অরিজিনের কারণে আমাদের ব্লাইট রোগটা সৃষ্টি হয়। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? জীবন্ত কি? গ্যাভিলিস, এছাড়া বাকি তিনটা প্লাটিপাস, লাটিমারিয়া, লিমোলাস, লিমোলানাস বলা হয়, যেটাকে আমরা ওই যে রাজকাঁকড়া বলে থাকি আর কি।
আচ্ছা, এরপর আসেন, প্রতিটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, আর এই অন্তর্নিহিত ক্ষমতাকে বলা হয় টটিপটেন্সি। কি বলা হয় বলেন তো? টটিপটেন্সি। আচ্ছা, নিচে কোনটি পেরিকন্ডিয়াম দ্বারা আবৃত? পেরিকন্ডিয়াম, কন্ডিয়াম, কন্ডিয়াম মানে কি? তরুণাস্থি না? তাহলে পেরি মানে কি? চারদিকে। পেরিকন্ডিয়াম মানে হচ্ছে তরুণাস্থি, তাই না? পেরিওস্টাম অস্থি। আর যদি পেরিকার্ডিয়াম বলতাম তাহলে কি? হৃৎপিণ্ড, তাই না? আর ফুসফুস হচ্ছে কি? প্লুরা বা প্লিউরা। তাহলে অ্যান্সার হচ্ছে তরুণাস্থি। আচ্ছা, এবার দেখেন নিচে কোন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। এখানে অ্যান্সারটা হচ্ছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া হবে না। লাল সবুজ বর্ণহীনতা, হিমোফিলিয়া, ডুচেনি সবগুলো হচ্ছে কি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া হচ্ছে কি বলেন তো? ওই যে আমাদের একটা বিখ্যাত রোগ আছে, তাই না? মারণ জিন বা লিথাল জিন। এরপর দেখেন কোনটি বিপন্ন উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর পদ্ধতি? টিস্যু কালচার পদ্ধতির সাহায্যে সাধারণত বিপন্ন উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয়ে থাকে বা তাদের জাত বৃদ্ধি করা হয়ে থাকে। আচ্ছা, এই ক্লাসটা আপনাদের জন্য আসলে কেন দরকার আপনাদের একটু আইডিয়া দিলাম যে আমাদের টপ কয়েকটা ইউনিভার্সিটি যে কোশ্চিন এবছরের সেটা কতটা সহজ এবং কতটা ইজি। অতএব ঘাবড়ানোর দরকার নেই, আপনারা একদম কনফিডেন্স নিয়ে বি কনফিডেন্ট পরীক্ষার হলে বসবেন এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাবেন। আর বায়োলজি অংশ তো এমনিতেই সহজ হয়, সো কমন পাওয়া আপনার জন্য সহজ। এটা আপনার জন্য এই বছর লাস্ট চান্স, কারণ এরপর আর তেমন ইউনিভার্সিটিতে পরীক্ষা নাই, তখন আপনাকে রিয়েডে চলে যেতে হবে। সো আপনাদের লাস্ট বা আমার স্বপ্ন পূরণের শেষ যে ধাপটা সেটা হচ্ছে জিএসটি। জিএসটিতে আপনি সর্বোচ্চ পরিমাণে এফোর্ট দেন, এই লাস্ট কয়েকটা দিনকে টেকনিক্যালি কাজে লাগান, ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে প্রান্ত ফিজিক্সের পক্ষ থেকে আমরা রসায়নের 2025-26 মৌসুমে যে কোশ্চেনগুলো আসছে, অর্থাৎ এখন তো আমরা জিএসটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। জিএসটির আগে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ, এই যে ইউনিভার্সিটিগুলোতে এই মৌসুমে অর্থাৎ এইবার 25-26 মৌসুমে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা এখন একটু সলভ করবো, কারণ এগুলো থেকে অনেকগুলো টাইপ আশা করছি জিএসটিতে কমন পড়ে যাবে। হ্যাঁ, তো প্রান্ত ফিজিক্সের পক্ষ থেকে এই ফ্রি সিরিজ এটা আসলে, তো ফিজিক্স নিয়ে নিচ্ছে, তো আমি কেমিস্ট্রি নিয়ে নিচ্ছি। সো আমরা একটু চলো মানে শুরু করি আর কি। 25-26 মৌসুমে কি কি কোশ্চেন আসছে, সেগুলো কোন কোন টাইপের আসছে, যেগুলো বেশি বারবার আসছে আমি সেগুলোও বলে দিচ্ছি। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো সলভ করলে আমার কাছে প্রায় 80টা মতো কোশ্চেন আছে। আশা করছি 80টা কোশ্চেন সলভ করলে এই মৌসুমের আসা এই মোটামুটি তোমার অনেকগুলো টাইপই কভার হয়ে যাবে, মানে রসায়নের জন্য জিএসটিতে খুব ভালো একটা কি বলবো আর কি, এটা একটা তুমি উপকৃত হবা আশা করছি ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্টে আমরা খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন নিব। সো খুলনার তো দুইটা ইউনিট, একটা এ আর বি। সো আমরা একটা ইউনিটের কোশ্চেন আর কি সলভ করবো এখন। চলো শুরু করি। প্রথম কোশ্চেন বলছে যে যদি রিডবার্গ সমীকরণের রিডবার্গ ধ্রুবকের মান 1.09678 গুণন 10 টু দি পাওয়ার 7, এটা একটু টাইপিং মিস্টেক, এটা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 7, এটা 10 টু দি পাওয়ার 7 হবে, এটা হবে কি 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 হবে। আচ্ছা, যদি 10 টু দি পাওয়ার 7 হয়, তারপরে কি বলছে 10 টু দি পাওয়ার 7 পার মিটার হয়, তবে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যটি প্যাস্টেন সিরিজের অন্তর্গত। ওকে 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 নো প্রবলেম। আচ্ছা, প্যাস্টেন মানে কি? প্যাস্টেন মানে হচ্ছে এক্ষেত্রে n1 এর মান কত? 3। প্যাস্টেন মানে কি? 3। এখন প্যাস্টেন সিরিজের মানে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার জন্য এটা n2 এর মান কত হইতে হবে? সর্বনিম্ন হইতে হবে 4। এবার 4 এর পর সেটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তোমরা দুইটা মান দিয়ে বের করবে, একটা n1 n2 এর মান একবার 4 ধরবো আর একবার ইনফিনিটি ধরবো। যদি আমি ইনফিনিটি ধরি তাহলে সর্বনিম্ন মানটা পাবো, আর যদি আমি 4 ধরি তাহলে সর্বোচ্চ মানটা পাবো। এখন এই সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মানের মধ্যে এই অপশনের কোনগুলো আছে সেটা হলো আমার অ্যান্সার। ওকে, সো চলো এখন আমি যদি লিখি, যদি ওমা আচ্ছা সরি লিখি, যদি n2 সমান 4 হয়, n2 সমান কি হয়? 4 হয়, তবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কত? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স, তাই না? ল্যামডা ম্যাক্স, ল্যামডা তো আর ম্যাক্স হয় না, মানে 1 ডিভাইডেড ল্যামডা বাই ম্যাক্স হয়, কারণ এইটার সমান আমরা কি সূত্র জানি? RH মানে রিডবার্গ ধ্রুবক ইনটু n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। তাহলে দেখো n রিডবার্গ ধ্রুবকের ক্ষেত্রে দেখো রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে 1.09, ঠিক আছে? ওকে, আমরা এটাই লিখি, পরে আমাদের সুবিধার জন্য আমরা চেঞ্জ করব। 1.09 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার কি 7। n1 মানে কত? প্যাস্টেন আসছে, অর্থাৎ 3 নাম্বার সিরিজ আসছে, অর্থাৎ 1 ডিভাইডেড কি 3 স্কয়ার মাইনাস n2 মানে কত? এবার আমরা ধরে নিয়েছি n2 মানে 4,
1/4 স্কোয়ার, তাই না? সো একটা লাইন এখানে করে আরেকটা লাইন একটু এখানে আটায় নি, হ্যাঁ, তাহলে আবার নিচে দেখতে পাবার নি। তাহলে দেখো 1.09 গুণন 10⁻7, এটা তো হলো। এখন এটা একটা লসাগু করতে হবে, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 16, 9 আর 16 লসাগু কত? 9 × 16 মানে 144, 144 হচ্ছে কি এটা লসাগু। দেখো 144 যদি লসাগু হয় তাহলে 144 9 এর মধ্যে যায় 16 বার, তাহলে 16 মাইনাস আবার 144 16 এর মধ্যে যায় 9 বার, মানে 16 144 এর মধ্যে যায় 9 বার, তাহলে এটা কত? 9। ওকে, আচ্ছা, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে 1.09 গুণন 10⁻7, হ্যাঁ, গুণন হচ্ছে কত? 7/144, 7/144, এটা কার মান? এইটা হচ্ছে 1/1 ল্যামডা ম্যাক্স এর মান। বাট আমার থেকে চাইছে কি প্যাস্টেন সিরিজের অন্তর্গত, মানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। কি চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু আমি এখন এখানে বের করছি কি 1/λ ম্যাক্স, বাট আমাকে এখন বের করতে হবে কি 1/λ ম্যাক্সটাকে আমি উল্টাই দিয়ে আমি বের করবো হচ্ছে ল্যামডা ম্যাক্স। তাহলে ল্যামডা ম্যাক্স সমান আমি কি পাই? দেখো তো, ল্যামডা ম্যাক্স সমান আমি কি পাই? এই 144 এবার চলে যাবে উপরে, অর্থাৎ 144 ডিভাইডেড বাই, এবার নিচে আসলো 7, গুণন হচ্ছে কত? 1.09 গুণন 10⁻7। এত আমি কি পাবো বলতো? এত মিটার। এত কি পাবো? মিটার। বাট আমার সবগুলো অপশন দেওয়া আছে কি ন্যানোমিটার, তাইলে আমি এইটা ন্যানোমিটার ফর্মটা বের করবো। এখন কথা হচ্ছে যে যেহেতু এটা পুরোটা ভরে গেছে, সো আমি চলো অপর পৃষ্ঠায় যাই। দেখো ল্যামডা ম্যাক্স, হ্যাঁ, এখানে দেখো ল্যামডা ম্যাক্স সমান আমরা কি বের করছিলাম? 144 ডিভাইডেড বাই 1.09 গুণন 10⁻7, 10⁻7 গুণন ছিল কত? উপরে ছিল 16 মধ্যে থেকে 9 বাদ দিলে 7, এত মিটার। এর সাথে যখন আমি 10⁻9 গুণ করব তখন হয়ে যাবে এটা এত ন্যানোমিটার। তখন কি হয়ে যাবে? এত ন্যানোমিটার। আই হোপ বুঝতে পারছো। তখন কি হয়ে যাবে? এত ন্যানোমিটার। তাহলে এবার আমার এই দেখো 10⁻, এটা কি 7 আর এই 10⁻9, তার মানে উপরে আমার কি থাকলো? 10⁻2, অর্থাৎ উপরে 10⁻2 থাকলো। এইবার যদি আমি এই 7 দিয়ে 144 কে কাটি, আমার দৃঢ় বিশ্বাস যে এইটা আসলে ওই যেটা ক্যালকুলেটর ইউজ করা যায় তো ওই ইউনিটের পরীক্ষা। সো যেহেতু কোশ্চেনটা চলে আসছে, সেই ক্যালকুলেটর আমরা ইউজ করছি না করে যতটুকু করা যায়। দেখো 7 20 140, তার মানে কি 144 অর্থাৎ 20.5 এরকম 20.5। আমি যদি 7 দিয়ে 144 কে কাটি তাহলে সেটা দাঁড়ায় 20.5, আর এটা 10⁻7 আর 10⁻9 কেটে গিয়ে কি থাকলো? 10⁻2। এবারে যে 109 আছে না, 109 109, এইটাকে যদি আমি 20 দিয়ে কাটি, অর্থাৎ এটা যদি আমি 10 ধরি, কথার কথা 10 ধরছি না, 1.09, হ্যাঁ, মানে 1.1 কে যদি আমি কাটি, এটাকে যদি আমি 10 ও ধরি, হ্যাঁ, দেখো এটাকে যখন আমি 10 ধরবো, আমার কথা বুঝো, 20.5 ডিভাইডেড হচ্ছে কি 1.09, হ্যাঁ, যখন এটাকে আমি 10 ধরবো অর্থাৎ 10.9 ধরবো, তখন আমার এই পাশে দেখো কি চেঞ্জ আসবে, উপরে আমার হয়ে যাবে তখন এটা 205 আর নিচে হয়ে যাবে কি 10.9, অর্থাৎ এটা হয়ে যাবে 11 আর উপরে হয়ে যাবে 205, অর্থাৎ 11 দিয়ে যদি আমি 205 কে এইবার কাটি তাহলে 20 বারে কত হয়ে যাচ্ছে বলো তো? 20 বারে 11 দুগুণ 22, অর্থাৎ 220 হয়ে যাচ্ছে, অর্থাৎ 20 এর একটু কম ধরে নিলাম আমি এটা 1.9, তাহলে 1.9 গুণন হচ্ছে 10⁻2, তাহলে 1.9 19 বার ধরে নিলাম আমি, ধরে নিলাম হচ্ছে 19 বার। কত ধরলাম বাবা? 19, 1.9 তো হয় না, সরি 19 বার। আমি ধরে নিলাম 19 বার যায়, কথার কথা যে 11 গুণন 19 মানে 205, এর আশেপাশে হবে। তাহলে 19 গুণন 10⁻2 সরি, মানে হচ্ছে 1900, কত? 1900 ন্যানোমিটার। দেখো ক্যালকুলেশন কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু প্রচুর সময় লাগায় ক্যালকুলেশন করছি, বাট তুমি করার সময় স্পিডে করো। আমার কথা বুঝো, প্রথমে আমার 1/alpha max 1/λ max সমান হচ্ছে RH ইনটু 1/n স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন RH এর মানটা বসাইছি, n1 মানে এখানে 3 মানে যেহেতু প্যাস্টেন সিরিজ বলে দিছে, আর n2 সমান আমরা 4 প্রথমবার ধরে নিছি, এরপরে আরেকটা ধরবো ইনফিনিটি, এটা এখন আমরা সর্বোচ্চ মান পাচ্ছি। তাহলে 1/4 তারপরে স্কয়ার, তাহলে 1/3 স্কয়ার মানে কি 1/9 আর 1/4 স্কয়ার মানে কি 1/16, 16 আর 9 লসাগু 144, লসাগু করে এটা আসছে 7/144। বাট এটা হচ্ছে 1/λ max এর মান, আমাকে বের করতে বলছে λ max এর মান। এইজন্য 144 উপরে গেল আর 7 গুণন 1.09 গুণন 10⁻7 only 7, I'm sorry, এটা only 7 হবে, শুধুমাত্র 7, 10⁻7 এত কি মিটার। বাট আমার সবগুলো অপশন কিসে দেওয়া আছে? ন্যানোমিটার। সো এই জন্য আমি পরের গুলো সবগুলোকে কিসে বের করে নিয়েছি? ন্যানোমিটার। ন্যানোমিটারের জন্য 10⁻9 গুণ করছি। এবার দেখো এই 144 কে আমি 7 দ্বারা কাটলে 20.5 পাই, আর 20.5 কে যদি আমি 109 দ্বারা কাটি, 109 মানে আমি বলতে চাচ্ছি 10.9, যখন আমি এখানে একটা 10 নিচে গুণ করে 10.9 নেব, তখন উপরে 10 গুণ হয় ওটা 205 হয়ে যাবে। এখন এই 10.9 মানে আমি ধরে নিলাম 11 কে 205 দ্বারা 20 বার কাটলে একটু 220 বেশি হয়ে যাচ্ছে, এর চেয়ে কম একটু 19 নিলাম। আর এখানে এই যে 10/7
কেটে গেল 10^9 এর সাথে, থাকলো 10^2 দিয়ে, সরি 10^7 10^9 এর সাথে কেটে 10^2 থাকলো, এখন 19 গুণন 10^2 মানে 1900 ন্যানোমিটার। ওকে, সো এটা পেলাম আমি ম্যাক্স, এটা কি পেলাম বাবা? ম্যাক্স। এবার আমার আলফা মিনিমাম বের করতে হবে। তাহলে আলফা মিনিমামের ক্ষেত্রে আমার কথা শোনো, আলফা মিনিমামের জন্য n2 মানে কত? এবার ইনফিনিটি। n2 মানে কি? ইনফিনিটি। তার মানে কি RH 1 ডিভাইডেড n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড n2 স্কয়ার। আমরা তো সূত্র জানি, হ্যাঁ, এই সূত্রে এখন আমরা বসাবো, যে আলফা মিনিমাম 1 ডিভাইডেড আলফা মিনিমাম সমান কি? এবার RH তো ঠিক আছে, n1 স্কয়ার মানে কি? n1 স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস এটা 1 ডিভাইডেড ইনফিনিটি স্কয়ার, 1 ডিভাইডেড ইনফিনিটির উপর স্কয়ার করলে কত হয়? 0 হয়ে যাবে ওটা। তার মানে কি 1 ডিভাইডেড ল্যামডা মিনিমাম, 1 ডিভাইডেড ল্যামডা মিনিমাম কত? RH এর মানটা আমি একটু পরে বসাচ্ছি। তাহলে RH গুণন 1 ডিভাইডেড 9, কারণ এটা তো 0 হয়ে যাচ্ছে। এখন আমি যখন এটা মান বের করব ল্যামডা মিনিমাম, এবার দেখো, এবার আমার কথা শোনো, এই ল্যামডা মিনিমামের জন্য এইবার এই যে 9 এটা উপরে চলে যাবে, অর্থাৎ 9 ডিভাইডেড কত হবে? এবার RH হবে। আই হোপ তুমি বুঝতে পারছো। ওকে, সো এইবার দেখো, এবার আমরা একটা দারুণ ক্যালকুলেশন করব। এটুকু একটা বক্সের মধ্যে নিলাম যেহেতু এটা আগের পেজের। সো এবার দেখো এই যে ল্যামডা মিনিমামের মানটা এখন আমরা বের করব। ল্যামডা মিনিমাম কত? 9 ডিভাইডেড 1.09 গুণন 10⁷ এত মিটার, বাট এটার সাথে যদি আমি 10⁹ গুণন দিয়ে দিই তখন হয়ে যাবে কি? অত ন্যানোমিটার। এবার দেখো 10⁷ আর 10⁹ এটা যদি কাটাকাটি হয়ে যায়, আমার এই পাশে থাকছে কত? 10⁻², আর ন্যানোমিটারটা আমি লিখে ফেললাম। এবার শুধু আমার এইটুকুর ক্যালকুলেশন দেখো, এটা 1.09, হ্যাঁ 1.09, এটাকে যদি আমি উঠাই ফেলি তাহলে এটা ধরো 10.9 আর উপরে ধরো হচ্ছে তোমার 90, উপরে ধরো কত? 90, তাহলে 11 90 এর মধ্যে কতবার যায়? এটা তো 10.9 মানে 11ই ধরো, তো 11 90 এর মধ্যে কতবার যায়? আগের মতো ক্যালকুলেশন, আগের মতো। এটাকে জাস্ট তুমি একটু এখানে এই 9টাকে ধরে নিলাম, আমি এখানে শূন্য দিলাম 90, তাহলে এই পয়েন্টটা এক ঘরে দিকে যাবে। 10.9 মানে 11 90 এর মধ্যে কতবার যায়? 8 11 88, অর্থাৎ 8 এর একটু বেশি, আমি ধরে নিলাম 8.5, তার মানে 8.5 গুণন 10⁻² ন্যানোমিটার মানে হলো 850 ন্যানোমিটার। তাহলে লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 850 ন্যানোমিটার আর হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 1900 ন্যানোমিটার। কথা বুঝো, লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 850 ন্যানোমিটার আর হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 1900 ন্যানোমিটার। তাহলে 850 থেকে 1900 এর মধ্যে এই অপশনে কোনটা আছে? 850 থেকে 1900 এর মধ্যে অপশন আছে এই যে 1282। আমি অঙ্কটা এত সময় কেন লাগলাম জানো? মানে এখান থেকে একটা প্রশ্ন গুণগত রসায়ন থেকে দিতে হয়, এখান থেকে সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা একটা জায়গা দ্রাব্যতা, যে পদক্ষেপ কার জন্য বলবে, অসম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ কোনটা। আমি একটার পাশাপাশি অনেকগুলো এমসিকিউ বলেছি, ওখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সুতরাং একটু মনোযোগ দিয়ে পুরোটা একটু বিস্তারিত দেখো। অনেকে হয়তো আসছো যে শেষ দিকে এসে হয়তো এগুলো ভুলে গেছো বা মনে নাই বা এখনো করছো না, তো একটা অঙ্ক বিস্তারিত দেখা দিলাম যেন তোমার জন্য সুবিধা। এরপরে এরকম অঙ্ক আসলে এত বিস্তারিত দেখো না, খুবই ফাস্ট চলে যাবে। ওকে, সো 2 নম্বর এমসিকিউ, নিচের কোনটি সঠিক দ্রাব্যতার কোণ? মনে রাখবা ধাতুর ক্ষেত্রে একই গ্রুপের যত উপর থেকে নিচে যাবে, হ্যাঁ গ্রুপ কি বাবা? গ্রুপের যত আমরা উপর থেকে নিচে যাব, হ্যাঁ উপর থেকে যত আমরা নিচে যাব, উপর থেকে নিচে গেলে আমাদের দ্রাব্যতা কি হবে? বাড়বে, দ্রাব্যতা বাড়বে। দেখো এখানে সবাই যারা আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম স্ট্রোনসিয়াম বেরিয়াম এরা প্রত্যেকেই গ্রুপ 2 অর্থাৎ মৃৎক্ষার ধাতু। এখানে আমরা কি জানি? বিরিয়ানি মোগলাই সরিয়ে কাবাব বাড়িতে রাখো এরকম, অর্থাৎ প্রথমটা হচ্ছে বেরিলিয়াম, তারপরে কি এদের ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মোগলাই সরিয়ে ম্যাগনেসিয়ামের পর ক্যালসিয়াম কাবাব সরিয়ে স্ট্রোনসিয়াম বাটিতে রাখো, রেডিয়াম, এই পর্যন্ত, তাই তো? তার মানে সবচেয়ে বেশি হচ্ছে রেডিয়ামের, তারপরে বেরিয়ামের, তারপরে স্ট্রোনসিয়ামের, ক্যালসিয়ামের, ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়ামের সবচেয়ে কম। তাহলে এখন এখানে বেরিলিয়াম না, এখানে আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রোনসিয়াম আর বেরিয়াম। তারপরে বেরিয়ামের সবচেয়ে বেশি, যেটা বেরিয়ামের সবচেয়ে বেশি, তার চেয়ে কম স্ট্রোনসিয়াম, তার চেয়ে কম ক্যালসিয়াম, তার চেয়ে কম হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি ক্যালসিয়ামের, ক্যালসিয়ামের চেয়ে বেশি স্ট্রোনসিয়ামের, স্ট্রোনসিয়ামের চেয়ে বেশি বেরিয়ামের। আই হোপ এটা ক্লিয়ার, এটা খুবই ইজি কোশ্চেন। ওকে, এবার 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত বিক্রিয়া অনুসারে দ্বিতীয়তম মানে এত পুরোপুরি চালিত করতে কত গ্রাম? আই এম সরি, এখানে মেবি না, আই এম শিওর, এখানে আই এম শিওর, এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট চাচ্ছে KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে পুরোপুরি জারিত করতে কত গ্রাম ফেরাস সালফেট প্রয়োজন, এটা চাইছে। কত গ্রাম কি প্রয়োজন? ফেরাস সালফেট প্রয়োজন। এখন দেখো কত গ্রাম ফেরাস সালফেট প্রয়োজন, অর্থাৎ আমার W2 চাইছে, এখানে আমার W1 দেওয়া আছে, W1 কত দেওয়া আছে? এটা হচ্ছে 2 গ্রাম হবে, দ্বিতীয়ত না 2 গ্রাম। তাহলে 2 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে পুরোপুরি জারিত করতে কত গ্রাম ফেরাস সালফেট দরকার? আমি ধরে নিলাম যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেটা আছে KMnO4, এটা 2 গ্রামের জন্য এটার কত লাগে? 10 গ্রাম, অর্থাৎ এটার যখন 1 গ্রাম তখন এটার জন্য কত লাগে? 5 ফেরাস সালফেট।
এটা 2 গ্রামের জন্য যদি এটা 10 গ্রাম লাগে, তাহলে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত 5 গ্রাম, 1 গ্রামের জন্য এটা লাগবে কত 5 ফেরাস সালফেট। এটা আমি আগেই দিচ্ছি না, আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি একটু পরে। তাহলে এখন এখানে দেখো, এখানে এটার জন্য আমি নিলাম হচ্ছে N1, মানে N1 আর E1, এটার জন্য আমি নিলাম হচ্ছে N2 E2। এবার Na1 এর জায়গায় আমি বসালাম W1 M1, আর এটা আমি বসালাম হচ্ছে W2 M2। সরি একটু মিস্টেক, দাঁড়াও একটা মিশাতে গেলে পুরোটা মিশাতে হয়। আচ্ছা, W1 ডিভাইডেড হচ্ছে M1, এর সাথে গুণন হচ্ছে E1, আর এখানে N2 এর জন্য W2 ডিভাইডেড M2 গুণন হচ্ছে E2। এখন আমার এখান থেকে বের করতে হবে হচ্ছে W2 টা। তাহলে W2 সমান কি, W2 সমান কি, যে এই W2 সমান কি, W2 সমান কি W1 গুণন E1 গুণন কি E1 গুণন M2 ডিভাইডেড বাই M1 মাল্টিপ্লাই E2। এই তো এটাই হচ্ছে সেই আমার W2। এবার সূত্রটা পেয়ে গেছি, এবার যার যার মান বসাই। W1 মানে কি, এই যে এটা, এই যে এটা কত দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত 2 গ্রাম, তাহলে 2। এবার E1 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান তুল্য সংখ্যা কত 5। M2 মানে এটা ফেরাস সালফেট, ফেরাসের হচ্ছে আমি যদি এটা 56 ধরি, এটা 56 আর 32 64, 56 আর 64 110 20 আর হলো 32 152 ডিভাইডেড বাই M1 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মুখস্থ রাখবে এটা 158, এটা 158, আর এর ক্ষেত্রে E2 কত 1, এর E2 কত 1। তাহলে এবার দেখো 5 দুগুণে কত 10, 152 কে যদি 158 দিয়ে কাটি তাহলে এটা 1.1ই হলো, আর 10 কে যদি আমি এটা 1.1 ধরো 9 পয়েন্ট সামথিং আসবে, এখানে 9 ধরো 6 বা 7 এরকম 9.6 গ্রাম আসবে। দেখো আমার কথা বুঝো, 9.6 গ্রাম আসবে। কেন 9.6 গ্রাম আসবে একটু ভালো করে খেয়াল করো, এখানে 2 গুণন 5 গুণন 152, দেখো 152 কে যদি আমি 158 দ্বারা 158 কে 152 দ্বারা কাটলে 1 এর একটু বেশি, 1.1 হয়তো হবে না, কিন্তু কাছাকাছি আমি ধরলাম 1.1। এবার 1.1 দিয়ে উপরে 5 দুগুণে 10, 10 কে যদি কাটি অর্থাৎ 1.1 মানে 10 এর একটু কম হবে 9.6 গ্রাম। হ্যাঁ, তো 9.6 এখানে নাই, 10 আছে, তাহলে 10ই आंसर। হ্যাঁ, 9.6 + 7 হতে অ্যাকুরেট आंसर, কাছাকাছি যেটা আছে ওইটাকে आंसर হিসেবে দেবা। আর যদি এটাতে ক্যালকুলেটর ইউজ থাকে, আই এম নট শিওর, এই ইউনিটে সম্ভবত ক্যালকুলেটর ইউজ আছে, সো ক্যালকুলেটর ইউজ থাকলে অঙ্কগুলো ক্যালকুলেটর দিয়ে করলে তাহলে অ্যাকুরেট মানটা পাওয়া যাবে। চলো এবার একটু ফাস্ট যাবো, কারণ মেইন জায়গাগুলো বুঝে ফেলছি অলরেডি, মানে অঙ্কের আর কি। তো কার্বন ডাই অক্সাইড ও প্রোটনের উপস্থিতিতে গ্রিগনাট বিকারকের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে, দেখো অ্যালকাইল হ্যালাইড কার সাথে বিক্রিয়া করবে, কার্বন ডাই অক্সাইড ও প্রোটনের উপস্থিতিতে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক মানে কি, অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর সাথে যদি এই তোমার অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে, তাহলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। যদিও প্রথমে কার্বন ডাই অক্সাইডটাকে এর সাথে বিক্রিয়া করবে, তারপরে দ্বিতীয়বার আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে, বাট আমি একবারে দেখালাম তোমাকে বোঝানোর সুবিধাতে, মনে রাখবা গ্রিগনাট বিকারের সাথে অ্যালকাইল হ্যালাইড মানে অ্যাসিড হবে। নিচের কোনটি সার্জিক্যাল গ্লোভস তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, পলিআইসোপ্রিন। কি ব্যবহৃত হয়, পলিআইসোপ্রিন, মনে রাখবা, এটা খুবই থিওরি বেস কোশ্চেন, মনে রাখতে হবে। সোডিয়াম 23 নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে ম্যাগনেসিয়াম 24 নিউক্লিয়াসে পরিণত হয়। অর্থাৎ তুমি এটা ভালো করে খেয়াল করো, সোডিয়ামের এইবার এর পরমাণু সংখ্যা ছিল, পরমাণু বলতে প্রোটন সংখ্যা ছিল 11, হয়ে গেল এটা 12। এটা কখন সম্ভব, মনে রাখবা প্রোটন সংখ্যা চেঞ্জ একমাত্র বিটার জন্য সম্ভব, কারণ বিটার আছে হচ্ছে, বিটা কেমন জানো, এখান থেকে একটা বিটা খরিত হয়েছে, বিটা, কারণ দেখো বিটার হচ্ছে -1, অর্থাৎ বিটা যদি কারোর মধ্যে থেকে বের হয়ে যায় তাহলে তার প্রোটন সংখ্যা 1 বেশি হবে। দেখো এই তো ক্ষয়প্রাপ্ত হলে দেখো বিটা খরিত হয়ে সে ম্যাগনেসিয়াম হচ্ছে, অর্থাৎ 11 থেকে সে 12 হয়েছে। ওকে, মনে রাখবা বিটা কে খরিত হয় বাবা, বিটা। ওকে, আর গামার জন্য কোনো চেঞ্জ আসে না, মানে ওই কি বলে ওটারে এর কোনো চেঞ্জ আসে না, প্রোটন বা ইলেকট্রনের বা পরমাণুর ভরের কোনো চেঞ্জ আসে না, ওটা শুধু ভৌত গঠনটা চেঞ্জ হয়। আর আলফা তো জানোই, আলফার সংকেত তো জানোই, আলফাটা হচ্ছে তোমার এখানে 2+, হিলিয়াম 2+, যেটা ওটাই 2,4, এটাই হচ্ছে আলফা, তাই না? ওকে, মনে রাখবা। কোন যৌগে বন্ধন নেই মানে, আচ্ছা বুঝতে যাচ্ছে হয়তো কোন যৌগে পাই বন্ধন নেই। কোন বন্ধন নেই বাবা, পাই বন্ধন এখানে কোনটাতে থাকে না, পাই বন্ধন অ্যালকেনে থাকে না। এবার অ্যালকেনের স্বাভাবিক ইয়াটা দেখো, সংকেতটা দেখো, CnH2n+2, অর্থাৎ যদি কারো কার্বন এখানে 2 আছে তাহলে 2 আমি নেই, তাহলে যদি C2 হয় তাহলে এটা হবে 2 2 4 যোগ 2, অর্থাৎ C2H6 মানে যে ইথেন হচ্ছে এইটাতে কোনো পাই বন্ড নেই। ওকে, তারাগুলোকে তুলতে গিয়ে হয়তো একটু ভুল করছে। নিচের কোন হাইড্রাইড গুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক একই গ্রুপের জন্য অন্য সব হাইড্রাইডের তুলনায় বেশি? অন্য সব হাইড্রাইডের তুলনায় তারই বেশি হবে যার
অন্য সব হাইড্রাইডের তুলনায় তারই বেশি হবে যার হাইড্রোজেন বন্ড থাকবে। এখানে অ্যামোনিয়ারও হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন ক্লোরাইডেরও হাইড্রোজেন বন্ড আছে। যাদের হাইড্রোজেন বন্ড আছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, সিম্পল এটা। আচ্ছা 9 নাম্বার বলছে কি, এরা অক্সিজেন নাইট্রো অ্যানিলিন আর পি নাইট্রো ও নাইট্রো অ্যানিলিন পি নাইট্রো অ্যানিলিন মিশ্রণ থেকে তাদেরকে বিশুদ্ধ রূপে পৃথক করার পদ্ধতি কোনটি? দেখো এদের দুজনের স্ফুটনাঙ্কের ভিন্নতা আছে, এদের দুজনের কিসের ভিন্নতা আছে? স্ফুটনাঙ্কের ভিন্নতা আছে, কাজে এদের ক্ষেত্রে পাতন সবচেয়ে অ্যাকুরেট। ওকে, পাতন পদ্ধতিতে পৃথক করব। 10 নম্বর বলছে ডেসিমোলার, ডেসিমোলার মানে কি 0.1, ডেসিমোলার মানে কি 0.1, ডেসিমোলার মানে কি বাবা বলো তো? 0.1, ডেসিমোলার মানে 0.1। আর মিথানে গেছে বিয়োজন মাত্রা 10%, বিয়োজন মাত্রা 10% মানে কি 10/100, তাই না? এটা যদি আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধরি, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে মোলারের মান আর সাথে সি এর মানটা গুণ করে দেবো, আলফার সাথে সি এর মান গুণ করে দেবো। এখন তো 0.1 ডেসিমোলার মানে আর বিয়োজন মাত্রা মানে 10% মানে 10/100, অর্থাৎ 0.1 গুণন 0.1 অর্থাৎ 0.01, 0.01 মানে এখানে 2 আসবে। পিএইচ কত আসবে? 2। পিএইচ কত আসবে? 2। অর্থাৎ 0 পয়েন্টের পরে যতগুলো 0 দিয়ে 1 আসবে তত কাউন্ট করব। যদি 0.001 হতো তাহলে এখানে পিএইচ হতো 3। ওকে ওকে, 3 2। 11 নম্বর প্রশ্ন কি বলছে? বিউটিন ডাইওয়িক অ্যাসিডের ড্যাশ ও ড্যাশ সমাণুর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? আচ্ছা এখানে সম্ভবত বলছে যে সিস ও ট্রান্স, সিস ও ট্রান্স এর মধ্যে, মেবি আই এম নট শিওর, আমার এটাই মনে হচ্ছে কারণ অপশন এই দুটোই আছে। সিস ও ট্রান্স কি বলছে? সিস ও ট্রান্স, সিচ ও ট্রান্স এর মধ্যে, ট্রান্স সমাণুর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? আমি আগেও বলছি স্ফুটনাঙ্ক তারই বেশি হবে যার হাইড্রোজেন বন্ড সৃষ্টির সম্ভাবনা বেশি বা হাইড্রোজেন বন্ড আছে এরকম মৌলগুলার বা যৌগগুলার স্ফুটনাঙ্ক বেশি। এখানে সিস এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড সৃষ্টির সম্ভাবনা বেশি, এই জন্য সিস ট্রান্স এর মধ্যে সিস এর স্ফুটনাঙ্কটা বেশি। তোমরা তো বুঝো নিশ্চয়ই সিস ট্রান্স সমাণু কোনগুলা। এখন আমরা ওইদিকে যাচ্ছি, আমি শুধু কোশ্চেন সলভ করে এগুলোর ভেতরেই বলছি। অ্যানায়নের জারণ প্রবণতার সঠিক ক্রম কোনটি? মুখস্থ রাখবে যে হাইড্রোক্সিল আয়ন, তারপরে সবচেয়ে বেশি, তার চেয়ে আয়োডিন, ব্রোমিন ছিল, ব্রোমিন নাই, ক্লোরিন, তারপরে এটা কি সালফেট, SO4 2-। ওকে, অ্যানায়নের জারণ প্রবণতা। আচ্ছা পিএইচ একটার মান 3 আর একটার মান 6, দ্রবণে 1 এবং 2, মাত্রা দুটি দ্রবণে দেওয়া আছে, মাত্রা দুটি দ্রবণে দেওয়া আছে, কোন দ্রবণটি বেশি অম্লীয় এবং কত গুণ? আচ্ছা বেশি অম্লীয় কে? যার পিএইচ যত কম সে তত বেশি অম্লীয়, অর্থাৎ দ্রবণ 1 বেশি অম্লীয়, দ্রবণ 1 বেশি অম্লীয়। তাহলে দ্রবণ 1 হলো আছে এইটা আর এইটা, তার মানে এই দুটো কারেক্ট। এবার এর মধ্যে সেকেন্ড প্রশ্ন হচ্ছে কত গুণ, কত গুণ মানে কি? এটা হবে 10⁻3, ধরে নাও এটা 10⁻3 আর এটা ছিল হচ্ছে কত? 10⁻6, 10⁻6। এবার তুমি যদি এটারে সূচকের নিয়মে ইয়ে করো, মানে ভাঙো আর কি, তাহলে এটা কত? 10⁻3, 10⁻3 মানে কত? 1000, অর্থাৎ 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি এটা। সো দ্রবণ 1 এবং কত গুণ বেশি? 1000 গুণ বেশি। এবার 14 নম্বরটা দেখো, নিচের কোন জৈব যৌগটিতে টটোমারিজম প্রক্রিয়া সম্ভব? কোনটিতে টটোমারিজম প্রক্রিয়া সম্ভব? কিটোইনল, অর্থাৎ কিটোন। এখানে কিটোন এটা দেখাই যাচ্ছে, প্রোপানন, আর কিছু দেখলামই না, আর কিছুই দেখলাম না। এটা প্রোপানন আছে মানে এটা শিওর শটে টটোমারিজম কিটোইনল সমানতা, তাই না? ওকে 15 নম্বর বলছে ফেরাম অর্থাৎ লোহা আয়রন থেকে ফেরাস সালফেট, কপার সালফেট SO4 CuSO, এটা 1 দিছে। আচ্ছা দেখি আগে। ওকে এখান থেকে কপার গ্যালভানিক কোষের বিভব কত হবে? আচ্ছা বিভব বলছে দেওয়া আছে, ফেরামের হচ্ছে 0.04, কপারেরটা কত? কপারেরটা তো আমার লাগবে, কপারেরটা লাগবে, কপারেরটা কই? কপারেরটা কই? আচ্ছা দেখো স্বভাবগত ভাবি এখানে কপার ছিল 2+, কপার 2+ শেষ থেকে সে কপার হয়েছে, তার বিজারণ হয়েছে, তার কি হয়েছে? বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে, তার মানে কপারের এখানে কত আসবে? কপারের তো নরমালি বিজারণই হওয়ার কথা, আই এম নট শিওর। কপারের সম্ভবত কপারের হচ্ছে 0.34 প্লাস 0.34 ভোল্ট। এবার বলছে যে দেওয়া আছে বিভব কত হবে? অনেক ভুল, অনেক ভুল, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, এত টাইপিং ভুল করলে তো মুশকিল। বিভব কত হবে? দেখো এখন সবসময় এইসব ক্ষেত্রে বিভবের ক্ষেত্রে কিচ্ছু দেখার সময় নেই, বড় মাইনাস ছোট, কি বড় মাইনাস ছোট, কোনো কিছু দেখার সময় নেই, উপরে নিচে তাকানোর কোনো সময় নেই, বড় মাইনাস ছোট। এখানে বড়কে প্লাস 0.34, প্লাস 0.34, ছোটকে এই যে বড় মাইনাস, এবার ছোট হচ্ছে কে? এই যে মাইনাস 0.44। তাহলে দেখো প্লাস 0.34 মাইনাসে মাইনাসে প্লাস 0.44, অর্থাৎ প্লাস 0.78, প্লাস 0.78 ভোল্ট, মানে এইটা आंसर। এই কোনো কিছু দেখবা না, জাস্ট বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোট, এবার দুটো মাইনাসে থাকলো, ধরো মাইনাস 0.44 আর মাইনাস 0.34, তাহলে দুটোর মধ্যে কে বড়? মাইনাস 0.34 বড়, তার মানে এখন বড়টা মাইনাস ছোটটা, মাইনাস 0.34 মাইনাস
আর ওই -0.044 অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস আছে, ওইটা আমার ফ্যাক্ট না, অবশ্যই বড়টা মাইনাস ছোটটা, মাইনাস হলে হোক প্লাস হলে হোক, যেটা বড় সেটা মধ্যে ছোটটা বাদ দিব। ওকে, সিম্পল রুলস। এই যে আমার খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন শেষ। এবার আমরা চলে যাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, জগন্নাথ ইউনিভার্সিটি প্রায় 35টার মতো কোশ্চেন আছে, আমরা দেখবো কোন যৌগটি পানি শূন্য করার কাজে ব্যবহৃত। মনে রাখবেন ম্যাগনেসিয়াম সালফেট, থিওরি বেস কোশ্চেন। ম্যাগনেসিয়াম সালফেট পানি শূন্য করার কাজে ব্যবহৃত করা হয়। এমআরআই যন্ত্রে মানবদেহের রোগ কোন সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোন মৌলটির ভূমিকা আছে? সম্ভবত আসলে অনেক টাইপিং মিস্টেক, অনেক। আচ্ছা, মনে রাখবা যে যাদের হচ্ছে NMR পরমাণু, মানে বিজোড় সংখ্যক ইলেকট্রন, বিজোড় সংখ্যক প্রোটন বিদ্যমান, বিজোড় সংখ্যক প্রোটন বিদ্যমান। বিজোড় কার কার আছে? বিজোড় আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পর কি নাইট্রোজেনের আছে, নাইট্রোজেনের পর ফ্লোরিনের আছে, হ্যাঁ বোরনের আছে, এই টাইপের যারা আছে। এখানে দেখো নিয়ন মানে 10, হাইড্রোজেন মানে 1, অক্সিজেনের 8, সিলিকনের কত 14। এরা সবাই জোড়া, শুধুমাত্র বিজোড় হচ্ছে কি হাইড্রোজেন, তার মানে ওটাই রাইট অ্যান্সার। 3 নাম্বার, কোনটির সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা কার বাবা? ফ্লোরিনের। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 40। এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত? ফ্লোরিনের 1s2 1s2 2s2 1s2 2s2 2p5 2 2 4 5 9। ইয়েস, ফ্লোরিন তো 9। দেখো তো 1s2 2s2 2p5। ইয়েস, বি নাম্বার। ওকে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 4 নাম্বার কোশ্চেন দেখো, স্থিতি অবস্থায় কি বলছে বাবা? স্থিতি অবস্থায় কোন গ্যাসীয় আয়নটির সর্বাধিক থাকে? হ্যাঁ, স্থিতি অবস্থায় কোন গ্যাসীয় আয়নটি সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে? কি হবে এখানে? অযুগ্ম অবস্থায় থাকে। ভাগ্যিস আমি একবার চোখ বুলাইছিলাম, নাইলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত। এত ভুল। সর্বাধিক অযুগ্ম অবস্থায় কে থাকে? অযুগ্ম অবস্থায় মানে বিজোড় ইলেকট্রন কার বেশি থাকে? এখন দেখো কপার 3+ নরমালি হতে চায় না। আচ্ছা, আমি তাও একটু দেখি। কপার 2+, আমার কথা শোনো আগে। কপারের ইলেকট্রন বিন্যাসটা তুমি আগে খেয়াল করো। কপার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2। আচ্ছা, 1s2s বাদ দিয়ে ডাইরেক্ট প্রথমে আর্গন লিখি। আর্গন মানে তো বুঝো, আর্গন পর্যন্ত 18। আর্গন পর্যন্ত কত বাবা? 18। তারপরে কি 3d থাকে, 4s থাকে, তাহলে 4s হলো 2, 18 আর 2 20, আর এটা হওয়ার কথা 9 29। বাট আর ইয়ার ক্ষেত্রে আমরা তো জানি যে এটা ডি অরবিটাল যেহেতু পূর্ণ বা অর্ধেক পূর্ণ অবস্থায় বেশি সুস্থিত, তাই এখানে হয় 3d10 4s1। যখন কপার 2+ হবে, কপার কি হবে? 2+, তখন তার গঠন দাঁড়াবে কি? কপার যখন 2+ হবে তখন তার গঠন দাঁড়াবে হচ্ছে 3d9। কি দাঁড়াবে? 3d9। 3d9 মানে কি? বক্স যদি তুমি আঁকায় দেখো, বক্স যদি আঁকায় দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আর 5 ঘর, তাহলে প্রথমে দেবে 1টা 2টা 3টা 4টা 5টা, দেন 6টা। একটা ভুল গেলে যে কি পরিমাণ খাটাখাটিটা হয়। এই যে 6টা, এই যে 5টা গেছিল, 6টা, এই যে 7টা, তারপরে যে 8টা, তারপর 9টা, একটা মাত্র অযুগ্ম ইলেকট্রন থাকবে। বাট যখন তুমি বলবা কপার 3+, কি বলবা? কপার 3+, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? তখন দাঁড়াবে 3d কত 8, 3d 8। তখন এই যে এটা ছেড়ে দিবে, ধরে নাও, তখন অবস্থা থাকবে এরকম। তখন তো আরো অবস্থা খারাপ। হ্যাঁ, তখন আরো অবস্থা খারাপ। তখন আচ্ছা, এটা আলাদা করে আঁকাই। আচ্ছা, এটা আলাদা করে আঁকাই। দেখো 3d8 এর জন্য আলাদা করে আঁকাই। আচ্ছা, দেখো 1 2 3 4 5, তারপরে 6 7 8। এবার 2টা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি। কয়টা অযুগ্ম ইলেকট্রন? আমি খুবই স্লো পাচ্ছি, জানো, সবগুলো ইলেকট্রন ভালো করে বুঝি। এখন তো আমি তো 1 মিনিট সময় নিয়ে এমসিকিউ সলভ করছি না, তারপর যেগুলো ফার্স্ট আওয়ার যাচ্ছি। তার মানে কি 2টা অযুগ্ম ইলেকট্রন পেলাম। এবার যদি আমি কোবাল্ট 3+ এর দিকে তাকাই, কোবাল্ট 3+, কোবাল্ট, নিকেল আর কোবাল্ট, এটা দেখো। দেখো নিকেলেরটা দেখো, নিকেলেরটা দেখো, নিকেল, হ্যাঁ নিকেল কত বাবা? 28। কিন্তু এবার সে নিকেল 2টা ছেড়ে দিছে, তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াবে? 2টা ছেড়ে দিছে, তার মানে সে আর্গনের কাঠামো তার আছে। আর্গনের থাকার পর সে 3d আর 4s, তাহলে সে 4s2, 18 আর 2 20 আর 3d 8। যখন সে 2টা ছেড়ে দিছে, তার মানে তার 4s কত হয়ে গেছে? 4s হয়ে গেছে 0। 4s কত হয়ে গেছে? 4s 0 হয়ে গেছে। তার মানে 8 মানে এইটা আসবে, অর্থাৎ তারও 2টা অযুগ্ম ইলেকট্রন আছে। এবার যদি আমি কোবাল্ট 3+ এর দিকে তাকাই, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, কোবাল্ট কত? 27 27। তার মানে তার ক্ষেত্রে দেখো আর্গন মানে কত বাবা? আর্গন মানে 18, দেন 3d আর 4s, 18 আর 2 কত? 20 আর 7 27। যখন সে 3+, তখন তার কাঠামোটা কেমন? যখন সে 3+, তখন তার অবস্থা 3d6। জাস্ট সিম্পলি কত? 3d6 মানে কি? হ্যাঁ, দেখো এটা ভালো, এটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি হবে।
এই দেখো 3d6 দেখো, তার মানে 1 2 3 4 5 দেন 6, অর্থাৎ 1 2 3 4 চারটা অযুগ্ম ইলেকট্রন আছে। অর্থাৎ সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন কোথায় আছে? কোবাল্ট 3 আছে। নানান রকম ব্যাখ্যা দিয়ে অনেক রকম সময় নিয়ে বুঝালাম, ভালো করে বুঝো অযুগ্ম ইলেকট্রন কোনটিতে থাকে, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কারণ এটা পর্যায়বৃত্তের গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, আচ্ছা 5 নাম্বার বলছে কোনটি মেসোযৌগ? মেসোযৌগ কে বাবা? এই দেখো 2 3 বিউটেন ডাইওয়াল, 2 3 বিউটেন ডাইওয়াল, সিম্বলের মধ্যে মেসোযৌগ কে 2 3 বিউটেন ডাইওয়াল। কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল? কে সবচেয়ে বেশি স্থিতিশীল? এটা তো মিথাইল অ্যালাইল ভিনাইল, এরা স্থিতিশীল কিনা স্থিতিশীল অস্থিতিশীল, যাই হোক এদের কারো রেজোনেন্সের প্রভাব নাই। অনুরণন যেটা সেটা কিন্তু বেনজাইলের আছে, অর্থাৎ এরা তিনটা আগেই বাদ, কারণ অনুরণন রেজোনেন্স প্রভাব যার আছে তার স্থিতিশীলতার কাছে এরা ধারের কাছেও যেতে পারবে না, সুতরাং এদেরটা আগেই বাদ। আচ্ছা কোন অ্যাসিডটির ড্যাশের মান সবচেয়ে বেশি? কোন অ্যাসিডটির ড্যাশের মান সবচেয়ে বেশি? আচ্ছা খুবই মানে কষ্ট পাচ্ছি আমি, আমার মনে হয় সম্ভবত পিকে এর মান এখানে দেওয়া ছিল। আচ্ছা পিকে এর মান, কোন অ্যাসিডটির পিকে এর মান সবচেয়ে বেশি? পিকে এর মান যার যত বেশি সে অ্যাসিড তত দুর্বল, সে অ্যাসিড তত কি দুর্বল। পিকে এর মান যার যত বেশি অ্যাসিড তত দুর্বল, যেহেতু পিকে এর মান সবচেয়ে বেশি এখানে জারি হবে, সেই অ্যাসিড হবে সবচেয়ে দুর্বল। তাহলে এখানে চারটার মধ্যে সবচেয়ে দুর্বল কি? ইথানোয়িক অ্যাসিড না? এই যে দেখো এটা আবার ভুল করে, CH3COOH ইথানোয়িক অ্যাসিড সবচেয়ে বেশি দুর্বল, তার মানে ইথানোয়িক অ্যাসিডের পিকে এর মান সবচেয়ে বেশি, যার পিকে এর মান বেশি সে অ্যাসিড তত কি দুর্বল। ওকে, সেখানে সবচেয়ে দুর্বল অ্যাসিড হয়, তার মানে এরই পিকে এর মান বেশি। 8 নম্বর বলছে রাসায়নিক বিক্রিয়ায় ডেল H সমান ডেল E কখন হয়? এই ডেল H সমান ডেল E কখন হয়? ডেল H মানে কি? ডেল H মানে হচ্ছে ওই কি বলে ওটারে, আচ্ছা মোল সংখ্যা সমান হলে তো প্রশ্নই আসে না, তাপ স্থির হলে হবে না, হ্যাঁ আয়তন স্থির হলে হতে পারে, আয়তনের উপর ডিপেন্ড করে, আয়তন স্থির হলে হতে পারে, আয়তন স্থির হতে পারে, গুড, আয়তন স্থির হলে হতে পারে। ওকে, এবার বলছে কোনটি সেকেন্ডারি বায়ু দূষক? সেকেন্ডারি বায়ু দূষককে প্যান, প্যান এগুলো মুখস্থ করা মনে রাখবে, হ্যাঁ সেকেন্ডারি বায়ু দূষককে প্যান। ওকে, অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে কি? CHO, এই মূলকটা শনাক্তকরণে কে ব্যবহৃত হয়? সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কে ব্যবহৃত হয়? সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মুখস্থ সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। থিওরি বেস কোশ্চেন দিতে পারে, তুলেই দিতে পারে, এটা মনে রাখো। কোন বিক্রিয়ার প্রশমন তাপ সবচেয়ে বেশি? এখানে প্রশমন তাপ সবচেয়ে বেশি কার? যে এসিড যত দুর্বল তার প্রশমন তাপ যত বেশি, যে এসিড যত দুর্বল তার প্রশমন তাপ তত কি বেশি। এসিড যত দুর্বল, এখানে সবচেয়ে দুর্বল এসিড কোনটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সবাই শক্তিশালী। হাইড্রোজেন ক্লোরাইড দুর্বল, দুর্বল চলে না মার্কেটে, এই জন্য আর প্রশমন তাপ কি বেশি। ওকে, কোন বিক্রিয়ার জারণ সংখ্যা পরিবর্তন কি বলছে? পরিবর্তন হয়নি সম্ভবত, হ্যাঁ পরিবর্তন হয়নি। প্রত্যেকটা প্রশ্নতেই যে ভুল, আমি তো খুবই বিরক্তি প্রকাশ করছি। আচ্ছা কোন বিক্রিয়ার জারণ সংখ্যা পরিবর্তন হয়নি? কোন বিক্রিয়ার জারণ সংখ্যা পরিবর্তন হয়নি? দেখো তো এখানে, আচ্ছা আমি এটা খুবই সিম্পল একটা হয়ে আছে, সেটা হচ্ছে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাসিড, এটা ক্ষার, লবণ আর পানি উৎপন্ন হয়েছে, এটা প্রশমন বিক্রিয়া, এখানে পরিবর্তন হয়নি, খুবই সিম্পল। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুজন, একজনের শক্তিশালী অ্যাসিড, একটা শক্তিশালী ক্ষার, এদের বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন হয়েছে, প্রশমন বিক্রিয়া, এখানে কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। এই যে এটা এর রং, এর রং কি? এখানে কি দেখো কপার আছে না? কপার আছে মানে নীল রং, কপার আছে মানে কি নীল রং, কপার আছে মানে কি নীল রং। কপার একটা কি বলতো? কপার একটা চোখে কি, কপার একটা জটিল যৌগ নাকি অবস্থান্তর মৌল, তাই জন্য কপার কি দিতে পারে বলতো? রঙিন যৌগ। আচ্ছা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ড্যাশের উপস্থিতিতে, কিবা উপস্থিতি আল্লাহ জানে, এর উপস্থিতিতে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন বিক্রিয়া করে কোনটি উৎপন্ন করবে? মিথেন। কে? মিথেন। মিথেন কি উৎপন্ন হবে? মিথেন। মিথেন মানে বুঝো না CH4, এর কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের উপস্থিতিতেই হবে। ওকে ওকে, চলো 17 নম্বর, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয়? তিনটি জিনিস উৎপন্ন হয়, ক্লোরিন উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। কি কি উৎপন্ন হয়? এই তিনটা কি হয় বাবা? উৎপন্ন হয়, উৎপন্ন হয়, উৎপন্ন হয়, আর এটা কি উৎপন্ন হয় না। ওকে, আচ্ছা এবার বলছে সময়ের প্রভাবে বাফার দ্রবণের দুর্বল ইলেকট্রোলাইটের দ্রব্যতা বৃদ্ধি পায়। হ্যাঁ, দুর্বল ইলেকট্রোলাইটের দ্রব্যতা কি বৃদ্ধি পাবে? হ্যাঁ যে এটা বৃদ্ধি তো না, হ্রাস পায়। আচ্ছা 20 নম্বর বলছে মাতৃদুগ্ধে ল্যাকটোজের পরিমাণ 7%, মুখস্থ রাখবা। হবে 7%। এবার বলছে NH2SH অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড বিক্রিয়ার কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কি? দেখো কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক হচ্ছে উৎপাদের, এটা হচ্ছে উৎপাদ, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা মাইনাস কি বলে এটারে এই বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল সংখ্যা কি? ডেল এন। ডেল এন মানে কি? উৎপাদের মোল সংখ্যা 1 যোগ 1, 1 যোগ 1 2 মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাই না? তার মানে কি 2 - 1 অর্থাৎ 1।
তাহলে কি হবে, আমরা কি জানি কেপি সমান কি কেসি আর টি ডেল এন, অর্থাৎ কি এখানে 1 বসালে কি কেপি সমান কেসি আর টি, তার মানে কারেক্ট আনসার এটা, তাই না? কিন্তু এখানে একটা কথা আছে, কথা হলো এরা দেখো এরা সবাই গ্যাসীয় অবস্থায় আছে, বাট এই কি আছে সলিড, কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় থাকলে তো সে কাউন্টারের মধ্যে আসবে না, তার মানে এই 1 হবে না, এই 1 হবে না, তার মানে কি হবে, তাহলে 1 + 1 2 - এটা 0, তাহলে 2 - 0 মানে কি 2, অর্থাৎ এখানে হবে কি কেসি আর টি তারপর স্কয়ার, কেসি আর টি স্কয়ার, এই যে এটা। ওকে, এটা রং, মনে জানি থাকে, এটা ভুল করে না, আবার সলিড দেখলে ওটা বাদ দিবা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে ক্যালসিয়াম সালফাইডের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার হলে দ্রাব্যতার গুণফল কত? তো এখানে আবার দিছে কি মোল পার লিটারে, অর্থাৎ মোল স্কয়ার পার লিটার স্কয়ারে দিছে। তার মানে এই দেখো এটাকে আমি আগে সাইজ করে নিই। হ্যাঁ, ক্যালসিয়াম সালফেট, এটাকে ভাঙলে কি হবে Ca2+ গুণন হচ্ছে SO4 2-, অর্থাৎ এটা যদি হয় x, না এটা যদি হয় s, এটা যদি হয় s তাহলে s গুণন এটাও s, মানে কি s স্কয়ার, অর্থাৎ এটার দ্রাব্যতা গুণফল কত বাবা s স্কয়ার, এটার দ্রাব্যতা গুণফল কত s স্কয়ার। তার মানে এখন আমরা বলছি ক্যালসিয়াম সালফাইডের দ্রাব্যতা হচ্ছে এত হলে, তার মানে s স্কয়ার মানে এখানে কত দেওয়া আছে বলো তো? এটা কি শিওর ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা? আমি নট শিওর, জানি না, দেখা যাক। 0.68 গ্রাম পার লিটার। তাহলে এই গ্রাম পার লিটারকে প্রথমে আমাকে কোথায় নিতে হবে? মোল পার লিটারে নিতে হবে। কোথায় নিতে হবে? মোল পার লিটারে নিতে হবে। কিভাবে নিব? 0.68 গুণন মোল পার লিটারে নিতে হলে ভাগ দিতে হবে। কি দ্বারা ভাগ দিতে হবে? আণবিক সংখ্যা দ্বারা, আণবিক ভর দ্বারা। এই যে এই ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর কত? এখানে ক্যালসিয়ামের কত 40 যোগ সালফারের হচ্ছে 32, 40 আর 32 72, 72 আর হচ্ছে অক্সিজেনের হচ্ছে 64, 72 আর 4 76, 76 আর হলো 30, অর্থাৎ 106 আর 30 134, 136 দিয়ে ভাগ দিতে হবে। 136 দিয়ে ভাগ দিলে এত হয়ে যাবে কি মোল পার লিটার, এত কি মোল পার লিটার। তারপরে না স্কয়ার হবে। আমি আমার কেন জানি মনে হচ্ছে এটা হয়তো বা ক্যালসিয়ামের দ্রাব্যতা, এটা মনে হয় ক্যালসিয়ামের দ্রাব্যতা দেওয়া আছে, কারণ ক্যালসিয়াম এটা গ্রাম পার লিটার দেওয়া আছে। এখন আমরা এটা একটা মোল পার লিটার বের হবে, কিন্তু এটা এস স্কয়ার, অর্থাৎ মোল স্কয়ার পার লিটার স্কয়ার হতে পারে। বড় ধরনের সম্ভাবনা আছে এই কোশ্চেনটাতে ভুল আছে। এখন আমি বুঝতেছি না এই কোশ্চেনটা আমি কি করব। আচ্ছা, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্ভবত এই কোশ্চেনটাতে এটা ক্যালসিয়ামের ঘনমাত্রা, তাহলে তো মেলার কোনো চান্স নেই, মোল পার লিটারে চলে আসছে। আমরা রুট করলে তো আর স্কয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ মোল স্কয়ার পার লিটার স্কয়ার হচ্ছে। যদি এটা এস এর মান হয়, এবার আমার কথা শোনো, যদি এটা এস এর মান হয়, আমার মনে হয় না এটা এস স্কয়ারের মান, এটা সম্ভবত এস এর মান, এই যে এটাই হলো এস এর মান। তাহলে এটা যদি এস এর মান হয়, তাহলে এস স্কয়ারের মান কত হবে? এস স্কয়ারের মান কি 0.68136 এত স্কয়ার, এত স্কয়ার হলে না এইবার হবে কি মোল স্কয়ার পার লিটার স্কয়ার, তাই না? এইবার দেখো এই পাশের সাথে অলরেডি মিলে গেছে। এখন এটাতে স্কয়ার করে যত আসে ততই হবে অ্যানসার। তাহলে উপরে থাকতেছে 68, নিচে কত আসতেছে 1360। এবার এটারে স্কয়ার করলে একটা মান আসবে সম্ভবত, বাট এই কোশ্চেনটা আমার শুরু থেকে ঝামেলা মনে হচ্ছে। আমি সরি, এটা সম্ভবত বড় ধরনের কোনটা মিস্টেক করছে। এখন যদি মানে আমি তো সবগুলো কোশ্চেন ওভাবে পড়ে আসতে পারিনি, আমার দেখেই মনে হচ্ছে যে এই কোশ্চেনটাতে ভুল আছে। ঠিক আছে, আমি সরি। আচ্ছা, দেখি এটা যদি ভুল থাকে তাহলে নিচে কমেন্টে সমাধান দিয়ে দাও স্যার, তো আর কোনো উপায় দেখছি না। ওকে, এসটিপিতে 11.2 লিটারে মোল সংখ্যা কত? এখন কার মোল সংখ্যা? না, আমি খুবই এটা তো বিপদে পড়ে যাবো। আমি দেখছি এখন এটা কার মোল সংখ্যা চাইছে। আচ্ছা, এখন দেখো 22.4 লিটার, তাই না? 22.4 লিটারে কি হয়? সুবহানাল্লাহ, 22.4 লিটারের মোল সংখ্যা হয় হলো 1। নরমালি 22.4 লিটারের মোল সংখ্যা হয় 1। তখন তোমার এটা 11.2 লিটার হবে, তখন এটা 0.5 মোল হবে, 0.5 মোল হবে। সো আপাতত এইটা ধরে আমরা উত্তর করে নিলাম এটা। আর যৌগের নামটা উল্লেখ থাকলে সবচেয়ে ভালো হতো। সম্ভবত এখানে যৌগের নাম ছিল বাট তোলা হয়নি। কোনটি সেলফ ইন্ডিকেটর নয়? দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজে একজন সেলফ ইন্ডিকেটর এবং আয়োডিনও একটা সেলফ ইন্ডিকেটর, বাট K2CO3 পটাশিয়াম কার্বনেট সেলফ ইন্ডিকেটর নয়, নিজে একটা লবণ, এ কেমনে ইন্ডিকেটর হবে? ঠিক আছে, এই ইন্ডিকেটর নয়। 25 নম্বর, হু এর মতে খাবার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? 0.01 ppm। यस, 0.01 ppm। মুখস্থ রাখবা, মুখস্থ আসতে পারে। কোন যৌগটি ক্যানিজারো ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে না? ক্যানিজারো বিক্রিয়া কে প্রদর্শন করে না? যার আলফা কার্বনে, যার কি বাবা বলো তো, আলফা কার্বনে হাইড্রোজেন নেই, যার আলফা কার্বনে হাইড্রোজেন নেই, সেই ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে। এখানে দেখো, যদি আমি এইটার নাম কি CH3CH এর দিকে তাকাই, এখানে দেখো C, এ দেখো H3 দিয়ে CH হয়েছে, C দুটো হাত দিয়ে অক্সিজেন আর H। এখানে তো এর সাথেও আলফা বিটা সবার সাথে হাইড্রোজেন আছে, অর্থাৎ এটাই হবে। ক্যানিজারো বিক্রিয়া কে প্রদর্শন করে? যারা আলফা কার্বনে হাইড্রোজেন নেই, এ তো হাইড্রোজেন আছে, তার মানে এই প্রদর্শন হয়। এবার দেখো, কোন উপাদানের আকার সবচেয়ে ছোট? এগুলোর মধ্যে দেখো, এখানে
ভালো করে খেয়াল করো, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন কি বাবা, ইলেকট্রন সোডিয়ামের কয়টা, 10টা হয়ে গেছে, সে একটা ত্যাগ করে 11 থেকে 10 হয়েছে, ফ্লোরিন একটা গ্রহণ করে 10 হয়েছে, নিউনের তো আগে থেকে 10, অক্সিজেন 2টা গ্রহণ করে 10 হয়েছে। অর্থাৎ এবার ইলেকট্রন সংখ্যা সবার সমান, বাট প্রোটন সংখ্যাতে পার্থক্য আছে, প্রোটন সংখ্যাতে পার্থক্য আছে। এর প্রোটন সংখ্যা 11, এটা দুনিয়া উল্টে গেলেও 11, এর প্রোটন সংখ্যা 9, মারামারি হলেও 9, এর প্রোটন সংখ্যা 10 আর এর প্রোটন সংখ্যা 8। এখন অধিক সংখ্যক প্রোটন অধিক সংখ্যক ইলেকট্রনের সাথে আকর্ষিত হয়ে চিপকে থাকবে, এই জন্য আকারটা তখন কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এবং সবচেয়ে ছোট হবে কে, সোডিয়াম প্লাসে। যদি এখানে আরো বলতো ম্যাগনেসিয়াম 2+, যদি আরো বলতো অ্যালুমিনিয়াম 3+, আকার কিন্তু আসে, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর আকার সবচেয়ে ছোট হতো। কেন? কারণ এখানে 13টা প্রোটন আছে, 13টা প্রোটন 10টা ইলেকট্রন সাথে একদম আরো লাগায় থাকবে, আকর্ষণ আরো বেশি হবে, এই জন্য আকার আরো ছোট হয়ে যাবে। ম্যাগনেসিয়াম তার চেয়ে কম, সোডিয়াম তার চেয়ে কম, এরপরে এগুলো। ওকে, আশা করি বুঝতে পারছো। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণে মোলার ঘনমাত্রা কত? তাহলে আমরা কি জানি, পার্সেন্টের মান গুণন 10 ডিভাইডেড হচ্ছে এটার আণবিক ভর মানে 106, অর্থাৎ 100 ডিভাইডেড 106 মানে 0.9 সামথিং আসবে। তাহলে 0.9 সামথিং কি, মোল পার লিটার, মোল পার লিটার। দেখো তো কোথায় আছে 0.9 মোল পার লিটার, এটাই। এখানে মোল পার লিটার স্কয়ার আছে, এটা মানে কেজি আছে, এটাও হবে না, ঠিক আছে। 0.9434 মোল পার লিটার। ওকে ওকে, এবার এটা বলছে ফেরাম সায়ানাইড, এখানে 6+ কত সেটাও বলেনি। আয়নিক কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা ও সন্নিবেশ সংখ্যা। দেখো সন্নিবেশ সংখ্যা 6, সন্নিবেশ সংখ্যা কত, 6, অর্থাৎ এইটাই, এটা হতে পারে, এটা হতে পারে। এখন দেখো ফেরামের জারণ মান কখনো +2 হয় আর কখনো +3 হয়, যেহেতু এখানে লেখা নাই প্লাস কত, মানে এত ভুল করলে কি বলবো, আমার তো নিজের উপর নিয়ন্ত্রণে হারাই যাচ্ছে। তাহলে +2 আর +3 হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র +2 আছে, তার মানে এটাই অ্যান্সার হবে। +4 কেমনি ফেরামের জারণ মান হয়, এটা তো সম্ভব না, তাই না? ওকে, তারপরে দেখো 30 নাম্বার কি বলছে, 0.5% সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে পিএইচ কত? তাহলে দেখো 0.5% মানে কি, পার্সেন্টের মান গুণন 10 ডিভাইডেড কি আণবিক ভর মানে 40, অর্থাৎ কি 5 10 50, অর্থাৎ 5/40, 5 এ 8টা 40, অর্থাৎ 0.125। এখন এইটার পিএইচ কত? আমি প্রথমে এটা পাবো কি, পিওএইচ পাবো, কারণ এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার, তাহলে এই ক্ষারের আমি পিওএইচ কত পাবো বলো তো, পিওএইচ কত পাবো, মাইনাস লগ ওইচ আয়নের ঘনমাত্রা মানে কি 0.125। 0.125 রে করলে একের চেয়ে একটু কম আসবে, এটা লগের মানে একের চেয়ে কম, ধরে নাও 0.9 আসবে, একটু কম 0.9। তাহলে আর পিএইচ কত হবে, পিএইচ কত হবে, পিএইচ হচ্ছে 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস পিওএইচ মানে কি 14 মাইনাস 0.9 মানে 13.1। তাহলে পিএইচ কত হবে, 13.1। আচ্ছা 13.0 না আছে, এটাই ওই কাছাকাছি হলো, তো একই কথা। ওকে, আই হোপ এটাও ক্লিয়ার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল এবং 1 মোল বিক্রিয়া করলে 54 কিলোজুল শক্তি, 54 কিলোজুল, এটা 6 মনে হয় কিছু না, শক্তি নির্গত হয় প্রতি মোলে কত? আচ্ছা 2 মোলের জন্য, আচ্ছা 2 মোল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল এবং 1 মোল বিক্রিয়া করলে এত হয়। 2 মোলে যদি 54 হয় তাহলে 1 মোলে কত, 27। প্রশ্ন ভুল আছে, এটা বোঝাই যাচ্ছে। সম্ভবত এখানে কার্বন, হাইড্রোজেন বা নাইট্রোজেন, ফসফরাস কিছু একটা থাকতে হবে, কিছু তো নাই আসলে। প্রতি মোলে 27, 2 মোলে 54 তো 1 মোলে 27, আইডিয়ার উপর কোশ্চেন ভুল থাকতে পারে। আমি খুবই ডিপ্রেসড। প্যারাম্যাগনেটিক কে, প্যারাম্যাগনেটিক কে যার অযুগ্ম ইলেকট্রন নাই। অযুগ্ম ইলেকট্রন মানে কি বোঝাতে চাচ্ছি, অর্থাৎ যার মানে কি বলবো, অযুগ্ম ইলেকট্রন মানে জোড়া ইলেকট্রন, মানে জোর ইলেকট্রন যার যার আছে তারা কি ডায়াম্যাগনেটিক। যাদের জোর ইলেকট্রন আছে তারা কি ডায়াম্যাগনেটিক। হ্যাঁ, জোর ইলেকট্রন থাকলে তারা কি ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। এখন জোর ইলেকট্রন কার কার আছে, CH4 এর আছে, কার্বন মনোক্সাইডের আছে, হ্যাঁ নাইট্রোজেন, রোমা অক্সিজেনই তো নাই, তাহলে অক্সিজেনই প্যারাম্যাগনেটিক। O2 হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। এর সাথে জগন্নাথ ইউনিভার্সিটি কোশ্চেন সলভ আশা করছি শেষ। জগন্নাথ ইউনিভার্সিটি কোশ্চেন সলভ শেষে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে রওনা দিয়েছি। হ্যাঁ, তো চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন করবো, একটি উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা নির্ভর করে কার কার উপর, বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রার উপর। ইয়াস কারেক্ট, বিক্রিয়কের চাপ, বিক্রিয়ার চাপের উপর, হ্যাঁ চাপের উপর নির্ভর করে, যদিও চাপের ক্ষেত্রে কন্ডিশন আছে, বাট নির্ভর করে তো, বিক্রিয়ার তাপমাত্রার উপর নির্ভর করে উল্লেখিত সকলের উপর। ইয়াস, ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 2 নাম্বার দেখো, একটি দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত মোল পার লিটার, উক্ত দ্রবণের পিএইচ কত? আচ্ছা পিএইচ কত, দেখো পিএইচ মানে কি, পিএইচ মানে কি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, এই যে 1.82 গুণন 10⁻⁵। এখন আমার কথাটা বুঝো, এখানে দেখো 10⁻⁵ এর জন্য আমরা কত পাবো, 5। 10⁻⁵ এর জন্য 5, 10⁻⁴ এর জন্য 4, 10⁻⁶ এর জন্য 6, এতটুকুর জন্য 5, আর 1.82। এখন 1.82 টা করলে 0 পয়েন্ট সামথিং, অর্থাৎ একের চেয়ে কম হবে। 82 মানে কি 1 এর হাফের, যত 0.5 এর কম আসবে। আমি ধরে নিলাম ওইটা আবার আমাকে মাইনাস করতে হবে, এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। আমি ধরে নিলাম 0.3 আসবে, তাহলে কত হলো 4.7। এই 4.7 ধরে নাও, 4.7 কোথায় আছে, এই যে এটা আছে 4.7, তাহলে এটাই आंसर।
বুঝলে ব্যাপারটা? 10^5 করলে তো 5 আর 1.82 মানে 2ই ধরে নাও, তো 2 দিয়ে করলে কত হয় 0.3, ওটা ধরে করলাম আর কি। ওকে, আচ্ছা, একটি বাফার ডোমেনে অল্প পরিমাণে শক্তিশালী অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে পিএইচ অপরিবর্তিত থাকবে, এটাই বাফার ডোমেনের কি বৈশিষ্ট্য? ওকে, অপরিবর্তিত থাকবে। আই হোপ ক্লিয়ার। 4 নম্বর, পিভি সমান এনআরটি সূত্রটি কোন গ্যাস মেনে চলে? আদর্শ গ্যাস। কে মেনে চলে? আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস এটা মানে না। বাস্তব গ্যাসের জন্য কোনটা? এটা আবার আসতে পারে P + AN²/V²। বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা আসে, এটা পরীক্ষায় আসে। V - NB = কি? nRT। আমার কথা বুঝো। দেখো, যখন এটা হচ্ছে কি পিভি সমান এনআরটি, এটা আদর্শ গ্যাসে, তাহলে আদর্শ গ্যাসের থেকে যদি বাস্তব গ্যাস হতে যায় তাহলে তার চাপ বাড়াইতে হবে, একটু হলেও বাড়াতে হবে। এই যে n²/v² এই অংশটুকু বাড়াতে হবে, অর্থাৎ চাপ বাড়বে। আর আয়তন কি কমবে? আয়তন কমা মানে তাপমাত্রা কমবে, অর্থাৎ উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা, যদি সে আদর্শ থেকে বাস্তব হতে যায়। আর যদি বাস্তব থেকে আদর্শ হয়, দেখো চাপ কমাইতে হবে, কারণ এই অংশটুকু তো বাদ দিতে হবে। তারপরে কি নিম্ন চাপ আর তাপমাত্রা, মানে আয়তন বাড়াতে হবে না তাপমাত্রা বাড়াতে হবে, নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা, যদি সে বাস্তব থেকে আদর্শ হতে চায়। এই কনভার্সনটা লিখে রাখো, আসতে পারে। সর্বোচ্চ সম্ভাবনা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, অর বাস্তব গ্যাস কখন বয়েলের সূত্র মেনে চলবে। বয়েলের সূত্র মানি হলো সে কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে ওকে, চলো এবার দেখো, নিম্নের কোন তত্ত্ব মতে BF3 একটি অ্যাসিড? লুইস তত্ত্ব। শুধু BF3 না, AlCl3 ও অ্যাসিড, AlCl3 ও কি অ্যাসিড, NH3 কি ক্ষার, H2O কি ক্ষার, লুইস অ্যাসিড তত্ত্ব অনুসারে। ওকে, মানে অষ্টক সংকোচন কি বাবা? অষ্টক সংকোচন। নিম্নের কোন মৌলটি আউপভ নীতি মেনে চলে না? কে আউপভ নীতি মানে না? আচ্ছা, আউপভ নীতি মানে না কে? মানে আউপভ নীতি মানে হচ্ছে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়? 3d5 হয় আর 4s1 হয়। আর কি মানে না? কপার মানে না, 3d10 হয় 4s1 হয়। আর কি মানে না? সিলভার মানে না, 4d10 হয় 5s1 হয়। তো এরা কি কেউ আছে? ক্রোমিয়াম, কপার, সিলভার আছে। এই তো সিলভার, সিলভার ইজ দ্য রাইট অ্যান্সার, সিম্পল। আচ্ছা, পর্যায় সারণী ড্যাশ 2a। আচ্ছা, এর উপর থেকে নিচের দিকে গেলে মৌলসমূহের আয়নীকরণ শক্তি কি হবে? যত নিচের দিকে যাবে পরমাণুর আকার বাড়বে, যত আকার বাড়বে তত আয়নীকরণ শক্তি কমবে, মানে হ্রাস পাবে। সিম্পল, সিম্পলের মধ্যে গর্জিয়াস কোশ্চেন। ওকে, K2Cl2O7 এর 250 মিলিলিটার 0.1, এটা কি নরমাল দ্রবণ তৈরি করতে কত গ্রাম W, মানে কত গ্রাম K2Cl2O7 লাগবে? এটা করে দিচ্ছি না, দেখো W সমান কি? SMV। W সমান কি? SMV। এখানে দেখো S এর মান দেওয়া আছে, S এর মান তো দেওয়া নাই। S এর মান এটা কি M হবে না N হবে? আমি নট শিওর। যদি এটা নরমালিটি হয় তাহলে নরমালিটি, এটা কি শিওর নরমালিটি? আমি জানি না। এটা বারবার, এটা যদি নরমালিটি হয় তাহলে নরমালিটিকে প্রথমে মোলারিটি দিতে হবে। মোলারিটি নিয়ে যে M এর মান দেওয়া আছে, তো ওই যে 294 আর V এর মান কত? 250 মিলিলিটার, হ্যাঁ মানে 0.25 বসালে একটা মান চলে। ঠিক আছে, খুবই সিম্পল, এটা খুবই সিম্পল। আচ্ছা, আলফা কণা কোনটা? এখানে দেখো তো আলফা কণা হচ্ছে এরকম, দেখো হিলিয়াম 2 4 2+, এরকম যেটা আছে ওটাই आंसर। এটা মনে হচ্ছে একটু দেখে মনে হচ্ছে আছে, তার মানে এটাই आंसर। ওকে, এটা হচ্ছে আলফা কণা। একটি পরমাণুর চতুর্থ অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? চতুর্থ অরবিট মানে প্রধান শক্তি 2n² মানে 2 4 এর উপর স্কয়ার, 16 তো কোনো 32টা। কটা থাকে বাবা? 32টা। নিম্নের কোনটির জলীয় দ্রবণ রঙিন? জলীয় দ্রবণ রঙিন কার? যে অবস্থান্তর মৌল, যে কি বাবা? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল মানে যার ডি অরবিটাল আংশিক পূর্ণ, পূর্ণ না। ডি অরবিটাল কি? আংশিক পূর্ণ, অর্থাৎ 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আছে। এরকম কি আছে? দেখো কপার আছে। জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না, কারণ জিঙ্কে থাকে কি? 3d10 থাকে, মানে ডি পূর্ণ থাকে। পূর্ণ থাকলে হবে না, আংশিক পূর্ণ থাকতে হবে। আংশিক পূর্ণ কপারের থাকে, এজন্য কপার কি রঙিন যৌগ গঠন করতে পারে। এবার বানানো বলছে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কোনটি উৎপন্ন হয়? কপার সালফেটের জলীয় দ্রবণে, কি দ্রবণে? জলীয় দ্রবণে। এটা কি NH2 না NH4? না, এইটা তো বিক্রিয়া বাবা। এখন এটা তো আমি বুঝতে পারবো না, এটা আমার তো মনে হচ্ছে NH4ই হওয়ার কথা। যাকে আমরা হাত দিব না, বিক্রিয়া হলে হাত দিব না, কোনো সমস্যা নেই, কারণ এটা রিস্ক হয়ে যাবে, মিলবে না পরে। সরি, কই গেলাম? ছেড়ে দেবো। 12 গ্রাম কয়লা পোড়ালে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? দেখো, কার্বন যোগ অক্সিজেন মিলেই তো কার্বন ডাই অক্সাইড, তাই না? তো কার্বন হচ্ছে 12, এর ভর, আর এর ভর কত? 16 দেবো না 32, দুটা মিলে কার্বন ডাই অক্সাইড কত হয়? 44। এই কার্বন মানেই মূলত কয়লা। এই কার্বনটাই আসলে কি বাবা? কয়লা। তো 12 গ্রাম কয়লা পুড়ালে কত গ্রাম পাওয়া যায়? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। 12 গ্রাম কয়লা পুড়ালে কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয়? অবস্থান্তর মৌল রঙিন যৌগ উৎপন্ন করে। ইয়েস, কারেক্ট। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। ইয়েস। সন্নিবেশ বন্ধনী, এটা ডি ব্লক হবে। ফ ব্লক কি? ডি ব্লক মৌল, এটা কারেক্ট। সন্নিবেশ বন্ধন তৈরি করে না, না তারা সন্নিবেশ বন্ধন তৈরি করে।
আচ্ছা, sp3 শঙ্কর অরবিটালের আকৃতি কেমন? sp3 শঙ্কর অরবিটাল এমন চতুস্তলিকীয়, হ্যাঁ, টেট্রাহেড্রাল, এই যে টেট্রাহেড্রাল বা চতুস্তলিকীয়, সমতলীয় বর্গাকারও হয়, সমতলীয় বর্গাকারও অনেক সময় হয়। ভিনাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত কোনটি? ভিনাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত কোনটি? গাঠনিক সংকেত এই যেটা, এটাই হলো ভিনাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত। ওকে, ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, তাই না? CH3COOH অ্যাসিটিক অ্যাসিড থাকে। ওকে, আচ্ছা, কোন বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়? উচ্চতর অ্যালকেন উডস বিক্রিয়ায়। কোন বিক্রিয়ায়? উডস বিক্রিয়ায়। উচ্চতর অ্যালকেন কোথায় পাবো আমরা? উডস বিক্রিয়ায় পাবো, উডস বিক্রিয়ায়। হ্যালোফর্ম মানে কি? হ্যালোফর্ম মানে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। অ্যালডিহাইড আর কিটোনের সাথে হ্যালোজেনের বিক্রিয়াকে আমরা কি বলি? হ্যালোফর্ম। হ্যালোফর্মকে অ্যালডিহাইড এবং কিটোনের সাথে হ্যালোজেনের যে বিক্রিয়া সেটাই হলো হ্যালোফর্ম। ওকে, প্রান্তীয় অ্যালকাইনের ক্ষেত্রে প্রান্তীয় অ্যালকাইনটা খানিকটা অম্লীয় হয়। কেন অম্লীয় হয়? কারণ সেখানে সংকরিত কি হয়? এই যে অ্যালকাইন, অ্যালকাইন মানে কি? দেখো এরকম থাকে না, তো এটাই তো একটা অ্যালকাইন। তো এখানে সংকরিত কি হয়? sp। যদি এটা বড় করেও তুমি নাও, দেখো এই প্রান্তীয় কার্বনে সবসময় কত হয়? sp সংকরিত হয়। কি হয়? sp সংকরিত, এই জন্য সেটা কি হয়? অম্লীয় হয়। sp এর জন্য একটু কাহিনী ঘটে যায়, ওগুলো জানছেন তো, মনে রাখবে sp হয় তাই অম্লীয় হয়। নিম্নের কোন মূলককে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে? এই যে এই তো এরা নিষ্ক্রিয় করে, আর এ আর হলো এ, এরা কি করে? সক্রিয় করে। এরা তিনজন কি করে? সক্রিয় করে। আর নাইট্রেট এরা কি করে? নিষ্ক্রিয় করে। নাইট্রেট কি করে বাবা? নিষ্ক্রিয় করে। মনে রাখবা, নিষ্ক্রিয়কারী মূলক আর সক্রিয় মূলক মনে রাখবা। আচ্ছা, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এবং এন প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন মানে কি? C6H6। এই বেনজিনের উপস্থিতি এন প্রোপাইল, কি প্রোপাইল বাবা? এন প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল কোনটাকে বলে? এটা কি অ্যালকাইল, যেটা বলে প্রোপাইল, তাই না? CH3CH2 এতো প্রোপাইল ক্লোরাইড, এটারই মানে বলে প্রোপাইল ক্লোরাইড। তাহলে প্রোপাইল ক্লোরাইড, বেনজিন এবং প্রোপাইল ক্লোরাইড যদি বিক্রিয়া করে কোনটি উৎপন্ন হবে বলো তো? এন প্রোপাইল বেনজিন, এন বিউটাইল বেনজিন, নাকি আইসো প্রোপাইল বেনজিন, নাকি টলুইন, কি উৎপন্ন হবে বলো তো? এটা বলো, এটা বলো। তোমাদের মনে করো যে এটা ক্লাস ওয়ার্ক, এটা কি দিলাম? ক্লাস ওয়ার্ক। দেখি বলো তো, এটা বলো, এটা কি হবে? এটাতে আবার আসবো আমরা, একটু পরে ফিরে আসবো। আচ্ছা, নিচের আয়নগুলোর কোনটি ক্ষুদ্রতম? এই তো দেখলে আবার ওমা শেষ, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন শেষ, আর 3টা কই? আচ্ছা যাই হোক, পরে দেখছি এটা। আচ্ছা, এটা কি বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন শুনেছে নিচের আয়নগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? একটু আগে আমরা বড় আয়ন পড়ে আসছি। দেখো অ্যালুমিনিয়াম, এরও ইলেকট্রন সংখ্যা, আবার একটু ইলেকট্রন সংখ্যাটা খেয়াল করো। ইলেকট্রন সংখ্যা 10, এর কত? 10, বাট এর আবার 20 না তো, এর 18, এ তো বাদ। এর আকার তাহলে তো সবচেয়ে বেশি, তাই না? সবচেয়ে বড়। এর আকার কি? সবচেয়ে বড়। এখন এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম কি? অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন 10টা হলে প্রোটন কয়টা? প্রোটন তো 13টা। এই জন্য বেশি সংখ্যক প্রোটন বেশি সংখ্যক ইলেকট্রনের সাথে বেশি আকর্ষিত হয়ে নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে। এই জন্য আয়নগুলো কি? ক্ষুদ্রতম। অ্যালুমিনিয়াম আয়নটা বেশি ক্ষুদ্রতম, তার চেয়ে একটু বড় ম্যাগনেসিয়াম, তার চেয়ে একটু বড় সোডিয়াম, সবার বড় পটাশিয়াম। নিচের কোন গ্যাসটি গাড়ির ইঞ্জিন দহনের সময় তৈরি হয় যাতে এসিড বৃষ্টি? NOx। এই যে NOx পরবর্তীতে কি হয়? সে পরবর্তীতে বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। কার সাথে? জলীয় বাষ্পের সাথে। হ্যাঁ, জলীয় বাষ্পের সাথে সে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা সরাসরি অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত। যেটা কি? সরাসরি অ্যাসিড বৃষ্টির সাথে সম্পর্কিত। আচ্ছা, এই তো দেখি আর কয়টা আছে? আচ্ছা, আগাতে থাকি, এরপরে দেখছি। KClO3 পটাশিয়াম ক্লোরাইড আর কি, পটাশিয়াম টেট্রাক্লোরেট, হ্যাঁ, আর CKCl এই সমতাটিতে বিক্রিয়া B:C এর মান কত? B:C এর মান, অর্থাৎ এখানে কত বসবে আর এখানে কত বসবে? দেখি এটা আমি একটু লিখি। KClOC3 ক্লোরেট, পটাশিয়াম টেট্রাক্লোরেট, আর হচ্ছে কি KCl, তাই না? আচ্ছা দেখো, এখানে অক্সিজেন আছে 4টা, এখানে আছে 3টা। তো মিলানোর জন্য এখানে যদি আমি 4 দিই তাহলে এখানে দিব 3, তাহলে 3 × 12টা কি হলো? 3 × 12টা অক্সিজেন হলো। এখানেও 3 × 12টা অক্সিজেন। এখানে কয়টা? 4টা পটাশিয়াম হলো। এখানে 3টা পটাশিয়াম, 1টা পটাশিয়াম, 4টা। এখানে 4টা ক্লোরিন হলো, এখানে 1টা ক্লোরিন, আর এখানে 3টা ক্লোরিন, বাস 4টা ক্লোরিন। তার মানে এখানে বি মানে কত? এখানে বি মানে কত হলো বাবা? 3। আর এখানে সি তো কিছু নাই মানে এখানে 1, অর্থাৎ B:C এর মান হচ্ছে 3:1। কি আছে? 3:1। চলো 4 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। কোন পরীক্ষায় ফেনল শনাক্তকরণ করা যায়? মনে রাখবা, টলেন বিকারক দেখে শনাক্ত করা যায়। বলো তো, টলেন বিকারক দেখে বলো তো, এই বলো, লুকাস বিকারক দেখে কি? বলো তো, লুকাস বিকারক দেখে কি শনাক্ত করা যায়? বলো?
লুকাস বিকারকদের শনাক্ত করা যায় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তাই না? আর ফেনল শনাক্ত করা যায় কি লিভারম্যান দ্বারা, কি দ্বারা? লিভারম্যান দ্বারা। নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে? এই যে কোবাল্টে থাকে কিন্তু সবচেয়ে বেশি থাকে, হাইয়েস্ট অযুগ্ম ইলেকট্রন থাকে হচ্ছে ক্রোমিয়ামে 6টি। সারা জীবন মনে রাখবা, হাইয়েস্ট কে? ক্রোমিয়াম 6টি। আর ম্যাঙ্গানিজ দেখাতে পারে সর্বোচ্চ জারণ +7 পর্যন্ত, ওকে? আর সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন থাকে ক্রোমিয়ামে 6টি। বাকিগুলো তুমি চেক করে নিলে এমনি বুঝতে পারবা। আচ্ছা, নিচের কোন অণুতে স্থায়ী ডাইপোল আছে? আচ্ছা, স্থায়ী ডাইপোল আছে যে SF4, হ্যাঁ, এটা কি? এর আকৃতি কেমন বলো তো? C1 নাকি? আচ্ছা, আর বাকি এরা এই যে এই দুজনকে কই আলাদা করে, এই যে B আর D, এই যে A আর A, এরা দুজন কি? এরা দুজন কি বলো তো? চতুস্তলিকা। আর এ হচ্ছে কি? সমতলীয় বর্গাকার। এ হচ্ছে কি? একজন চতুস্তলিকা, আর কি সমতলীয় বর্গাকার, কি C1 নাকি? এ হচ্ছে এর স্থায়ী ডাইপোল আছে, SF4 এর কি আছে? স্থায়ী ডাইপোল। এটা খানিকটা এরকম, এই যে F, এখানে আবার F, এই যে F খানিকটা এরকম, অর্থাৎ চতুস্তলীয় বর্গাকারও না, সমতলীয় বর্গাকারও না। আচ্ছা, নিচের কোন জৈব যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? আয়োডোফর্ম বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে তাদের CH3CO মূলক হয় থাকা লাগবে, না হয় জারণ বিক্রিয়া দেওয়ার পর, আয়োডোফর্ম মানে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করার পর রূপান্তরিত হয়, এটা হওয়া লাগবে। হয় এটা আগে থেকে থাকা লাগবে, না রূপান্তরিত হওয়া লাগবে। দেখো এই যে এইটা কি বলে, কই সেটা কই, কোনটাতে পাচ্ছি না। এই যে এর নাই, কিন্তু এর রূপান্তরিত হয়ে পরে দেয়, হ্যাঁ, এর তো আছে, বোঝা যাচ্ছে যে এর আছে, এর নাই। এই যে এই নাম্বারেরই নাই, এই নাম্বারই তো নাই, CH3CO মূলক নাই, এরপরে দিবেও না। এ দিবে, এই দেখো এতে দুজন রূপান্তরিত জারণ বিক্রিয়া দেওয়ার পর এদের CH3CO মূলক হয়, আর এর তো আগে থেকে আছে, বাট এর নাই, এই নাম্বারে এর নাই, ওকে? আচ্ছা, কিবা এটা কি লিখছে আল্লামা আবু তাইজানে গ্যালভানিক কোষ সম্পর্কে কোনটি সঠিক? এটা কেমনে বুঝবে? এটা কোন হিউম্যান বডির পক্ষে বোঝা সম্ভব? এটা কিভাবে কি হলো? লেখাই নাই কিছু, মানে এগুলো নিয়ে তো চরম অব্যবস্থাপনা সামিল হয়ে গেলাম, ঠিক আছে? এটা জানি না, সরি, এগুলো কোশ্চেন উত্তর বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। C6H5O ACHO না? আচ্ছা, এটা এটা অ্যালডিহাইড, জিঙ্ক, অ্যামালগাম, এটা অ্যামালগাম, যাই হোক, জিঙ্ক, মার্কারি, অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? ওকে, বলো কি উৎপন্ন হবে? এটা একটা কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তাই না? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন, হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। সো আমি জানি না, আবার ক্লাসে মাঝখানে সাউন্ড নাই হয়ে গেলে না কি যে বিপদে পড়ে যাবেন আল্লাহ জানে। এটা হলো কি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন। এখানে অ্যালকেন কি আছে আমরা বলো তো? এটা কি? এটা তো বেনজিন, এটা হবে না। এটা কি দেখো তো? এটা অ্যালকোহল, এটাও হবে না। এটা কি? এটা তো কিটোন, এটাও হবে না। এই যেটা অ্যালকেন উৎপন্ন হতে হবে, কি উৎপন্ন হতে হবে? অ্যালকেন, হ্যাঁ। এটা C6H5 এভাবে মনে হয় না দেওয়াটা ঠিক হয়েছে, অ্যালকেন উৎপন্ন হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো মিলছেও না, 7টা 5 আর 3 5 আর 3 8টা, এটা মনে লিখতে ভুল করছে। যাক, যেটাই হোক, আমি এটাকে আগে উত্তর হিসেবে দাগানো আমার ঠিক হলো না। অ্যালকেন উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে? এখান থেকে অ্যালকেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বাবা? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কে উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন। এখানে অ্যালকেন উৎপন্ন হবে, অ্যালকেন তো অপশনে নাই। এত ভুল করলে কিভাবে সম্ভব? এটা সম্ভব না। একই অবস্থায় কোনো ধাতুর 1 গ্রাম জলীয় দ্রব হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সবচেয়ে বেশি আয়তনের হাইড্রোজেন গ্যাস কে তৈরি করে? ইয়েস, 1 গ্রামের সাথে 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সবচেয়ে বেশি হাইড্রোজেন গ্যাস, সবচেয়ে বেশি আয়তন, ভিটা মেটার। এখানে এই ভি মানে আয়তন, এটা ডিপেন্ড করে, হ্যাঁ, ভি ডিপেন্ড করে কার উপর জানো? ভি ডিপেন্ড করে তুল্য সংখ্যার উপর, ই এর উপর। ই মানে কি? তুল্য সংখ্যা, তাই না? তুল্য ভর। আচ্ছা, তুল্য সংখ্যা না, ডাইরেক্ট তুল্য ভরের উপরে ডিপেন্ড করে। এটা লিখে দিই তাহলে বুঝতে ভালো হবে। তুল্য ভরের উপর, তুল্য ভর যার কম, অর্থাৎ ভি এর সাথে তুল্য ভরের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তুল্য ভর যার কম সে বেশি আয়তন দখল করবে। এখানে তুল্য ভর কম হচ্ছে ম্যাগনেসিয়ামের 12, এর হলো 23, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের 20। সবচেয়ে বেশি কার? ম্যাগনেসিয়ামের। মানে সবচেয়ে কম কার? মানে সবচেয়ে কম তুল্য ভরে তারপরে সবচেয়ে বেশি আয়তন এই দখল করবে, ম্যাগনেসিয়াম। ওকে, আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আমরা চলে আসছি শেষ দিকে। কোন যৌগটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? সন্নিবেশ বন্ধন কে গঠন করে না? পানি গঠন করে, অ্যামোনিয়া গঠন করে, BCl3O গঠন করে। কার্বন টেট্রাক্লোরাইড সে সন্নিবেশ বন্ধন গঠন করে না। কার্বন টেট্রাক্লোরাইড কি গঠন করে না? সন্নিবেশ বন্ধন গঠন করে না। কার্বন সন্নিবেশ বন্ধন গঠন করে না। নিচের কোনটি প্রিজারভেটিভস নয়? প্রিজারভেটিভ নয়। চিনি, তারপরে হলুদ, লবণ, এগুলো কি? প্রাকৃতিক প্রিজারভেটিভ, তাই না? এগুলো কি ন্যাচারাল, মানে কি প্রাকৃতিক, এগুলো কি প্রাকৃতিক প্রিজারভেটিভস।
এগুলো হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসন, BHA, তারপরে কে আছে আরো বলো তো, ভুলে গেলাম, BHA BHT, তাই না? BHA BHT এগুলো আছে। আচ্ছা, এর মধ্যে এখন দেখো সোডিয়াম সালফেট আছে আর সোডিয়াম সালফাইড আছে। সোডিয়াম সালফেট আছে আর কি সোডিয়াম সালফাইড আছে। তাইলে ব্যাপারটা বুঝো, সোডিয়াম সালফেট আর সোডিয়াম সালফাইডের মধ্যে যে কোনো একটা হলো প্রিজারভেটিভ আর একটা প্রিজারভেটিভ নয়। আমার যতটুকু এখন মনে পড়ছে, আমি নট শিওর, আমি একটু ভুলে গেছি, সেটা হলো যে সোডিয়াম সালফাইড সম্ভবত প্রিজারভেটিভ নয়, সোডিয়াম সালফেটই প্রিজারভেটিভ। আমি নট শিওর, এটা আমার ভুল হতে পারে, আর তোমরা একটু প্লিজ এটা চেক করে নেবে। হ্যাঁ, আমার কাছে কোনো বইও নাই যে আমি এটা দেখবো। তো সোডিয়াম সালফাইড সম্ভবত প্রিজারভেটিভ নয়, আর সোডিয়াম সালফেটই প্রিজারভেটিভ। বাকি এগুলো তো জানো, এটা প্রাকৃতিক, আর এটা BHA BHT, TBHQ আরো কে আছে না নাকি? আচ্ছা আচ্ছা, এটা দেখো CH3CONH2, এটার কি বলে বলো তো? এটা থেকে CH3CH2NH2 অর্থাৎ ইথাইল অ্যামোনিয়া, কি ইথাইল অ্যামিন, তাই না? ইথাইল অ্যামিন তৈরিতে সর্বাপেক্ষা ভালো বিকারক ও বিক্রিয়ার শর্ত কোনটি? দেখো, ইথাইল অ্যামিন তৈরি করতে দেখো তুমি এখানে বিকারক যাদের নিছো কোনো সমস্যা নাই, এদের বিকারক হিসেবে নেওয়া যেতে পারে। এই চারটার মধ্যে সবচেয়ে বেশি অ্যামিনের চেয়েও তীব্র সক্রিয় কে? অ্যামিনের চেয়েও তীব্র সক্রিয় কে? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে হাইড্রোজেন, তাই না? এই হচ্ছে কি তীব্র বিজারক, মানে এ তাড়াতাড়ি করে বিক্রিয়া দিয়ে দেবে, সুতরাং একে দরকার। হ্যাঁ, একে দরকার, এ খুব ভালো আর কি, এর দরকার। কিন্তু ঝামেলা হচ্ছে যে এবার অত্যধিক সক্রিয় হওয়ার কারণে একে যদি তুমি পানির মধ্যে রাখো, ঠাস করে পানির সাথে বিক্রিয়া করে ফেলে দিতে হয়, বলা যায় না। এই জন্য এটারে অ্যালকোহলে নেওয়া যাবে না, শুষ্ক ইথারে নিতে হবে। কোথায় নিতে হবে? শুষ্ক ইথারে নিতে হবে, ঠিক আছে? কারণ অতি সক্রিয় হওয়ার কারণে পানির সাথে পটাশ করে বিক্রিয়া করে দিতে পারে। ওকে, সো আচ্ছা, একটা প্রশ্ন বাদ চলে গেছে। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের শেষ আর কি, আলহামদুলিল্লাহ। আমরা ঢাকা ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করলাম, আমরা JNU এর কোশ্চেন সলভ করলাম, আমরা CU এর কোশ্চেন সলভ করলাম, আমরা KU এর কোশ্চেন সলভ করলাম। দেখো, এই ইউনিভার্সিটি গুলো থেকে যেই প্রশ্নগুলো গুচ্ছতে আসার মতো সব টাইপই আমরা পড়লাম। এখান থেকে আশা করছি কিছু প্রশ্ন অবশ্যই তুমি গুচ্ছের জন্য কমন পাবে ইনশাআল্লাহ, টাইপ অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। যা সিম্পলি ক্লাসটা দেখে পরীক্ষা দিতে যাও। আমরা ফিজিক্সও নিচ্ছি, কেমিস্ট্রিও নিচ্ছি, একসাথে করে দেবো, সমস্যা নেই। দিয়ে দুটো দিলে আশা করছি, এবং বায়োলজিরও চেষ্টা করছি ইনশাআল্লাহ। সো এটা দিলেই মানে এই যে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো, এগুলো খুব দারুণভাবে সলভ করলাম, যেটা যেরকম লাগে যেভাবে সলভ করানো দরকার আমরা করলাম আর কি। এইভাবে সলভ করে আশা করছি আমরা এখান থেকে ভালো ফলাফল করতে পারবো, ঠিক আছে? সো আজকে আমরা এখানেই শেষ করি। আমি বেশ খানিকটা ক্লান্ত, আর আমি খুবই আপসেট, খুবই আপসেট। কোশ্চেন এত ভুল, মানে আমি জানি না আসলে এটা কে তুললো আর কিভাবে তুললো। সো প্রান্ত ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের এতটুকু আমরা তোমাদের জন্য করতেই পারি। হ্যাঁ, তোমাদের জন্য আমরা করবো, এবং আমরা শেষ পর্যন্ত প্রত্যেকবারই থেকে যাবো আর কি। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই তোমাদের জন্য আসি। সো আজকের মতো আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সো বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ।